হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতির দশম ভিডিও। আজকে আমরা অনুশীলনী 11.4-এর 17 নম্বর থেকে শেষ পর্যন্ত সলভ করব এবং এইটাই থিওরির উপর এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এরপরে সিকিউ আর এমসিকিউ ক্লাস থাকবে। আচ্ছা, প্রথমেই 17 নম্বর ম্যাথটা দেখো তো কি বলছে। 3 ঢাল বিশিষ্ট একটি রেখা এ বিন্দু দিয়ে যায়, মানে আমার এই সরল রেখাটার দেখো ঢাল বইলে দিছে 3, এম এর মান বইলে দিছে, আর কি বলছে একটা বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দিয়ে দিছে এবং এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, মানে এক্স অক্ষকে কোনো একটা বিন্দুতে সে ছেদ করে। তাহলে ওই যে বিন্দুতে ছেদ করবে মানে এই যে বি বিন্দু, এই বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করতে পারবো যদি আমরা এই সরলরেখার সমীকরণ জানি। যেহেতু খেয়াল করো আমার সরলরেখার ঢাল বইলে দিছে, আবার এই সরলরেখাটা যে মানে একটা বিন্দুর মধ্যে দিয়ে যায়, অনেক বিন্দুই তো থাকে একটা সরলরেখায়, তাই না? যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যেহেতু বইলে দিছে, আমরা কিন্তু খুব ইজিলি এই সরলরেখাটার সমীকরণ বের করতে পারবো। আর সরলরেখার সমীকরণ যখন তুমি বের করতে পারবা, তখন তুমি এইটাও বের করতে পারবা যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, আবার ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটাও আমরা বের করতে পারবো। এরপর কি বলছে দেখো, এ বিন্দুগামী অন্য একটি রেখা কিন্তু এই রেখাটাও কি এ বিন্দুগামী, মানে এ বিন্দুর ভিতর দিয়ে যায় বাট অন্য একটা রেখা। ঠিক আছে, আমি যদি তোমাকে একটা ছবি দিই, সাপোজ এইটা হলো প্রথম সরল রেখা, এর ঢাল মনে করো 3, হ্যাঁ, আর এই হইলো সেই এ বিন্দু, এই যে এ বিন্দু মনে করো। আবার এই সরল রেখাটাই এক্স অক্ষ, সাপোজ এইটা হলো আমাদের এক্স অক্ষ, হ্যাঁ, তো এই এক্স অক্ষকে মনে করো এই বিন্দুতে ছেদ করতেছে, এইটাই হলো গিয়ে বি। বুঝতে পারছো? এই যে এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করতেছে, এই হলো কি আমার প্রথম যে রেখাটা। আবার বলছি কি অপর একটি রেখা, সেটাও কিন্তু এ বিন্দুগামী। বুঝতে পারছো? মানে এই এ বিন্দুর ভিতর দিয়েই যাবে, বাট এই সেম রেখা না, কিন্তু অন্য একটা রেখা। সাপোজ এই রেখাটা এরকম, আমরা ইমেজিনারি একটা ছবি আঁকতেছি, কিন্তু এই রেখাটা আবার এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করে, এই হইল সেই সি বিন্দু। এই যে আমি ছবিটা আঁকছি, এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? বলো। আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলছে কি, কত দেখো, এবি ও এসি রেখার সমীকরণ নির্ণয় করো। এবি রেখা, আচ্ছা এবি রেখা কোনটা? এই যে মানে প্রথম যে সরল রেখাটা যার ঢাল আমি জানি, এবং এই বি 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 তো না, এই এ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই সরল রেখার সমীকরণ বের করতে পারবো, পারবো না বলো? কোন সূত্রের মাধ্যমে সলভ করব? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। কেন? আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে যখন তোমরা একটা সরলরেখার ঢাল জানো, আর ওই সরলরেখাটা যে কোনো একটা বিন্দু দিয়ে যে গেছে সেই বিন্দুর স্থানাঙ্কটাও তোমরা জানো, তখন এই সূত্রের মাধ্যমেই সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। মনে পড়ে বুসরা? তাহলে এই যে ওয়াই ওয়ান এর ভ্যালু কিন্তু এই যে 6, ঠিক আছে, এই যে ওয়াই ওয়ান এর ভ্যালু লিখে 6, আর এক্স ওয়ান এর ভ্যালু কত? -1। ওয়াই এর জায়গায় আবার কোনো ভ্যালু বসাতে চাইও না, এটা কিন্তু ওয়াই ওয়ান এর ভ্যালু। এম এর ভ্যালু কত? 3, ঢাল 3, এক্স মাইনাস, আর এক্স ওয়ান এর ভ্যালু কত? এক্স ওয়ান এর ভ্যালুই হইল -1। তাহলে মাইনাস মাইনাস ওয়ান মানে কি, মাইনাস মানে যে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে +1 লেখা দিই ডিরেক্ট। এই যে লাইনটা আমি লেখলাম, তোমাদের কারো কোনো সমস্যা আছে কি? আচ্ছা, এরপরে নর্মাল ক্যালকুলেশন, ওয়াই সমান সমান থ্রাইস এক্স, এই -6টাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, তাহলে এটা +6 হয়ে যাবে, +6 +3 মানে +9। ঠিক আছে, আমরা এটার কি একটা সরল রেখার আদর্শ সমীকরণের সাথে তুলনা করতেছি। আমরা জানি সরল রেখার আদর্শ সমীকরণ কি, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে এম এর ভ্যালু কত? 3, আর সি এর ভ্যালু কত? +9। ক্লিয়ার একেবারে? এই যে আমি সমীকরণটা বের করছি, এই যে আমার অ্যান্সার, খেয়াল করো, এই যে এটা আমার অ্যান্সার, এটাই হইলো আমার এ বি সরল রেখার সমীকরণ। কোনো ডাউট আছে কি না তোমাদের, সেটা বলো। না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এরপরে বলছে এসি রেখার সমীকরণ নির্ণয় করো। এখন খেয়াল করো, আমরা এ বিন্দুর স্থানাঙ্কও জানি, আবার সি বিন্দুর স্থানাঙ্কও আমরা কিন্তু জানি, এই বইলা দিছে সি বিন্দুর স্থানাঙ্ক কত?
2,0 উদ্দীপকে আসে, আর এই বিন্দুর স্থানাঙ্ক উদ্দীপকে বলা -1,6। তাহলে আমরা যখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি তখন আমরা কিভাবে সেই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করব? কোন সূত্রের মাধ্যমে? তোমার কি মনে আছে বুশরা? যখন আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানবো তখন আমরা এই সূত্রের মাধ্যমে সলভ করব। x-x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়ালস টু, এখানে আবার y-y1 ডিভাইডেড বাই y1 - y2। এই সূত্রটা কিন্তু মনে রাখা অনেক সহজ, তাই না? আচ্ছা, এখন আমরা শুধুমাত্র এখানে ভ্যালু বসাবো, আর কিছুই না। আচ্ছা, কি করলাম আমি? এটা ভ্যালু বসানো কিন্তু খুব সহজ একটা বিষয়। খেয়াল করো, তোমরা এক্স এর জায়গায় কিন্তু কিছু লিখবা না, এই এক্স এর জায়গায়ও কিছু লিখবা না, আবার এই ওয়াই এর জায়গায়ও কিছু লিখবা না। আমরা লিখবো x1 এর জায়গায় x2 এর জায়গায়, y1 এর জায়গায় y2 এর জায়গায়। খেয়াল করো, এ বিন্দুর স্থানাঙ্ক কত? -1 6 না? তাহলে আমি ধরি এই -1টা হলো x1 আর 6 হলো y1। আর তাহলে এই যে দ্বিতীয় বিন্দু সি বিন্দুর যে আমার দেওয়া এই যে 2 বা ভুজ, এটা হলো আমাদের x2 দ্বিতীয় বিন্দুর ভুজ, আর এই যে 0 এটা হলো আমাদের দ্বিতীয় বিন্দুর কোটি বা y2। বুঝতে পারছো আমরা কিভাবে ভ্যালুগুলো বের করলাম? কেউ যদি চিন্তা করে যে ভাই আমি সি বিন্দুকে প্রথম বিন্দু ধরবো, তাহলে আমার এইটা হবে x1, এটা হবে y1, তাহলে এইটা হবে x2, এটা হবে y2। তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো, সমস্যা হবে না। তাহলে আমরা মানগুলো এখন একটু বসাই। x-x1 হইল গিয়া -1, তাহলে মাইনাস মাইনাসে +1। x1 এর জায়গায় লেখো -1, আর x2 এর ভ্যালু কত দেখো তো? x2 এর ভ্যালু কিন্তু 2, তাহলে -1 - 2 ইকুয়ালস টু y - y1, তাহলে y মাইনাস, আচ্ছা y1 এর ভ্যালু কত? যেহেতু আমরা x1 হিসেবে -1 বসাইছি, তাহলে আমার y1 হিসেবে কিন্তু 6 বসাইতে হবে, আমি কিন্তু 0 বসাইতে পারবো না। y - y1, তারপর আবার y1 - y2। এই যে মানগুলো আমি বসাইলাম, তোমরা কি দুজনে বুঝছো এটা? আচ্ছা, যদি কোনো ডাউট থাকে তাহলে আগের যে ক্লাসগুলো আছে সেগুলো করবা, সেখানে এগুলো সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। আচ্ছা দেখো, এই লাইনের পর আমার কিন্তু আর কিছু করার নাই, আর আমরা জানি যখন আমাদের আর কিছু করার না থাকে তখন আমরা কি করব? কি গুণ করব? আর গুণ করব, ঠিক আছে, আর গুণন করব আর কি। 6x + 6 ইকুয়ালস টু -3y + 18। ওকে, এখন আমরা একটু সরলরেখার যে আদর্শ যে রূপটা আছে সেইভাবে নিতে চাইতেছি। তাহলে আমরা ওয়াইকে শুধু বাম পাশে রাখবো, বাকি সব কিছুকে ডান পাশে রাখবো। খেয়াল করো, এই যে ওয়াইটাকে আমরা যদি বাম পাশে আনি তাহলে 3y ইকুয়ালস টু, আর 6x ওই পাশে চলে গেলে হবে -6x, এই +6 ওই পাশে চলে গেলে হবে -6। তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে কত? +12। খেয়াল করো, 3 6 12 এরা সবাই কিন্তু 3-এর গুণিতক, আমার এই 3 দিয়ে ভাগ করতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দেখি, তাহলে কত হবে? y = -2x + 4। কোনো সমস্যা এই পর্যন্ত? আচ্ছা, তাহলে এই যে সমীকরণটা আমি নির্ণয় করলাম, এটা কার সমীকরণ? এটা হলো এসি সরলরেখার সমীকরণ, আর এইটা হলো এবি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বার কি সলভ হয়ে গেল। আমি যদি দেখো এই প্রশ্নে আমাদের ঢাল বইলা দিছিল দেখে আমি প্রথম স্টেপে এইভাবে করতে পারছি, বাট আমাকে যদি তারা ডিরেক্টলি এ বিন্দুর স্থানাঙ্ক বইলা তো আগেই দিছে, যদি বি বিন্দুর স্থানাঙ্ক আমি জানতাম তাহলে কিন্তু এই এবি সরলরেখার সমীকরণ আমরা এই সূত্রের মাধ্যমেই বের করতে পারতাম। বাট আমরা যেহেতু বি বিন্দুর স্থানাঙ্কটা জানি না, এটা পরবর্তীতে আমরা নিজেরা বাইর করে নেব। কিভাবে বের করব? আচ্ছা, এখন আমরা সেইটা দেখি কিভাবে আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। খেয়াল করো, বি বিন্দুর পরিচয় কি? বি বিন্দু হলো এটা এক্স অক্ষের উপর একটা বিন্দু, তাই না? এই যে এটা হলো এক্স অক্ষ, আমাদের লক্ষ্য করো এটা আমাদের এক্স অক্ষ। এই এক্স অক্ষকে এই সরল রেখাটা বি বিন্দুতে ছেদ করছে, তার মানে এই বিন্দুটা হলো বি। তার মানে এই যে বি বিন্দুটা এটা কিন্তু এই সরল রেখার উপরেও অবস্থিত, আবার এই এক্স অক্ষের উপরেও অবস্থিত। আমরা জানি এক্স অক্ষের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দু, তুমি যত বিন্দুই নাও, প্রত্যেকটা বিন্দুর বলো তো কি মিল আছে তাদের মধ্যে? ভেরি গুড, এক্স অক্ষের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কোটির মান 0। তাহলে এই যে বি বিন্দুটা আছে, বি বিন্দুটাও যেহেতু এক্স অক্ষের উপরেই অবস্থিত, তাহলে ওর যে কোটির মানটা হবে, কোটির মানটা কিন্তু হবে 0। ভুজের মান কত হবে সেটা আমরা জানি না,
ঠিক আছে, আবার খেয়াল করো, যেহেতু বি বিন্দুটা এই সরলরেখার উপরেই অবস্থিত, তার মানে অবশ্যই এই বিন্দুটা এই সরলরেখার যে সমীকরণটা আছে সেই সমীকরণকে সিদ্ধ করবে। এগুলো কিন্তু আমরা শিক্ষা আসছি, ঠিক আছে, আগের 3টা ভিডিওতে। আচ্ছা, তাহলে এবি সরলরেখার যে সমীকরণ সেটা আমি এখানে লেখা ফেলাই, y ইকুয়ালস টু 3x প্লাস 9। এটা হলো এবি সরলরেখার সমীকরণ। আমরা জানি কোনো একটা সরলরেখার উপরে যে সকল বিন্দু অবস্থিত সেই প্রত্যেকটা বিন্দু সেই সরলরেখাটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, দেখে তো সিদ্ধ করলে কি হয়, যেহেতু আমরা দেখছি যে বি বিন্দুর কোটির মান কত, 0, মানে y এর ভ্যালু 0, তাহলে এইখানেও আমরা y এর ভ্যালু 0 বসাবো। খেয়াল করো, আমরা যদি y এর ভ্যালু 0 বসাই তাহলে x এর ভ্যালু কি বের হয়ে যাবে না? x এর ভ্যালু কিন্তু তাহলে বের হয়ে যাবে, কারণ আমরা দেখতে পাইতেছি একটা সমীকরণ একটা চলক, খুব ইজিলি আমরা মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো তো এরকম হয় কিনা, -9 ইকুয়ালস টু 3x, তাহলে x এর ভ্যালু কত আসে, -3। x এর ভ্যালু কত আসলো, -3, তার মানে বি বিন্দুর ভুজের মান কত, -3। এইভাবে আমরা বের করব যে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, খুবই ইজি বিষয়গুলো। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু পাইলাম -3,0। এই যে করাইলাম আমি, এখানে কি কারো কোনো ডাউট আছে? থাকলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, মানে এগুলো আগে অনেকবার করাইছি তো এখন আর এখানে ডাউট থাকার কথা না। যাই হোক, এখন আমরা পরবর্তী স্টেপে যাই। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা, এবিসি এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমার এ বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে, যেটা আমরা অলরেডি জানি কিনা বলো, এ বিন্দুর স্থানাঙ্ক। তাও একবার লেখা ফেলাই আমরা এখানে, এ বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি, একটু আগে বের করছি। এই এই অঙ্ক এই আমার ক্ষতে কাজে লাগবে দেখাই মূলত আমরা একটু আগে বি বিন্দুর স্থানাঙ্ক বের করছি, নাইলে কিন্তু আমার বের করা লাগতো না। -3,0। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত, 2,0। ঠিক আছে, বলো। আচ্ছা, তাহলে এখন আমরা এর মানে কি বলে ক্ষেত্রফল বের করতে পারবো কিনা এই ত্রিভুজের? আমরা জানি যে স্থানাঙ্কের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। হাফ অফ, এটা আমরা মূলত 11.2 শিখছি, -1,6 -3,0 2,0 -1,6। ক্লিয়ার এই পর্যন্ত? কোনো রকমের সমস্যা এখানে থাকার কথা না, ঠিক আছে। এত এত কি হবে, এত বর্গ একক, এই বর্গ এককটা কিন্তু অবশ্যই লিখবা, না হলে স্যাররা একটু মাইন্ড করবে। সমান সমান হাফ। আচ্ছা ঠিক আছে, দেখি তো, -1 এর সাথে 0, আমি তো, তোমরা নিজেরা ক্যালকুলেশন করো, ঠিক আছে। উৎসব, তুমি এখন কথা বইলো না, খেয়াল করো। হাফ 12 আর 18 যোগ করলে কত হয়, 30। তাহলে এই যে জাস্ট 30, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 15 বর্গ একক। ঠিক আছে, এইটা হলো আমাদের এবিসি যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমরা এখন পরবর্তী অঙ্কে যাই। 18 নাম্বার দেখো তো, 18 নাম্বারে কি বলছে, খুবই সহজ। দেখাও যে y - 2x + 4 = 0। আচ্ছা, তার মানে আমাদের একটা কি সরলরেখার সমীকরণ দেওয়া, আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া পরবর্তীতে। এই রেখাদ্বয় পরস্পর ছেদ করে না, এটা আমাদেরকে কি বলছে, তারা দেখাইতে বলছে। লেখা প্রথমে কি, যে দেখাও যে এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে না। এখন এই জিনিসটা আমরা কিভাবে দেখাইতে পারি, রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুইটির সমাধান নেই। আচ্ছা, এই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন। আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এই রেখাটা, মানে প্রত্যেকটা রেখা সম্পর্কে কিছু মন্তব্য দিই। মানে এই রেখার সমীকরণ থেকে আমরা কি কি বুঝতে পারতেছি, y - 2x + 4 = 0, এই একটা সরলরেখার সমীকরণ। এখন y = দেখো তো, -2x যদি সমান চিহ্নের ওই পাশে চলে যায় তাহলে হবে 2x, আর +4 হয়ে যাবে -4, y = 2x - 4। তাহলে এটা কিন্তু সরলরেখার আদর্শ সমীকরণের সাথে আমরা তুলনা করলে বুঝবো যে এই 2 হলো ঢাল এই সরলরেখাটার, আর এই -4 হলো গিয়া
সি বা ওয়াই অক্ষের ছেদাংশ। তাহলে এখন যদি আমরা এক্স অক্ষ আর আনুমানিক একটা ওয়াই অক্ষ আঁকি তাহলে এই রেখাটা কিন্তু আমরা ড্র করতে পারবো। লাইক এই যে এম এর মান কত, 2 না? তাহলে টেন থিটা সমান সমান 2। দেখো তো থিটা সমান সমান কত ডিগ্রি আসে? থিটা সমান টেন ইনভার্স 2। তাহলে টেন ইনভার্স 2 এর ভ্যালু তোমরা একটু বের করো। টেন ইনভার্স 2 এর ভ্যালু হলো 63.43 ডিগ্রি। 63.43 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই 63.43 ডিগ্রি বসাবো আর রাখতে হবে এরপর আমাদের রেখাটা। আর যেহেতু শতাংশ -4, তাহলে দেখো তো ওয়াই এর মান -4 কোথায়? এটা তো আমাদের ওয়াই অক্ষ, তাই না? এটা আমাদের এক্স অক্ষ। তাহলে ওয়াই এর মান -4 কোথায়? এটা তো শূন্য। -1 -2 -3 -4, এইটা হলো আমাদের ওয়াই এর মান -4। তাহলে এই বিন্দুর ভিতর দিয়ে যাবে আর এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 63.43 ডিগ্রি করবে। দেখি তো, এটা না, এটা 63.43 ডিগ্রি হয় না। আমার এটাকে আরেকটু বাঁকান লাগবে। এটা 45 ডিগ্রি লাগতেছে, ঠিক আছে? তো এটারে বাঁকাইয়া, হ্যাঁ এইটা মনে হয় 63.43 ডিগ্রির মতো হবে, ঠিক আছে? তাহলে এই যে আমি সরলরেখাটা আঁকলাম না, এইটাই হলো আমাদের যে প্রথম সরলরেখা, মানে যেটা প্রথম যে সমীকরণ সেটা সরলরেখা হলো এইটা। আবার দ্বিতীয় যে সমীকরণটা আমাদেরকে দেওয়া আছে, এখন আমরা ওইটার বেসিসে আঁকবো। তোমরা নিজের একটু ট্রাই করো তো, এটা আমাকে বলো যে আমার ঢাল কত, তারপরে দেখতে কেমন হবে। সব আমি করাইলে তো সমস্যা, যদিও আমি সব করাইয়াই দিই। দেখো, 3y = 6x + 10, এটা কিন্তু আমাদের বলতে গেলে আদর্শ ফরম্যাটেই আছে। আমরা জাস্ট y = 3 দিয়ে ভাগ করে দেবো বাম পক্ষ আর ডান পক্ষকে। তাহলে y = 2x + 10/3। 10/3 মানে কি? 3.33, ঠিক আছে? তার মানে y অক্ষের ছেদাংশ কত? 3.33। এইটা মনে করো +1, +1-এরও 3/1 মানে এইখান দিয়ে যাবে, এই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? মানে সরলরেখাটা এই বিন্দু দিয়ে যাবে ওই মূল বিন্দুর উপরের দিক থেকে, যেহেতু এটা একটা পজিটিভ ভ্যালু +c, এটা কিন্তু -c, দেখছো? আর ঢালের মান কিন্তু সেম, এটাও 2x। তাহলে চিত্রটা কি এরকম হয় না? বলো, চিত্রটা কিন্তু এরকম হবে। এই দুইটা কিন্তু পরস্পর সমান্তরাল। কারণ আমি কি তোমাদের বলি নাই যে যদি দেখো যে দুইটা সরলরেখার ঢাল সেম, তাহলে বুঝে নিও হয় ওই দুইটা সেম সরলরেখা আর নাইলে ওই দুইটা কি পরস্পরের সমান্তরাল। যদি এইটাও y = 2x - 4 হইতো, তাহলে কিন্তু এটা সেম সরলরেখাই হইতো, মানে এইটা সেম হইতো আর কি, তখন আলাদা হইতো না। বুঝতে পারছো? যদি দেখো যে ঢালটা সেম, তার মানে এরা পরস্পর সমান্তরাল, সমানও হইতে পারে বাট সমান্তরাল হবেই। আবার যদি দেখো যে একদম সবকিছুই সেম, চেহারাই সেম, তাহলে বুঝে নেবা এই দুইটা অ্যাকচুয়ালি সেম সরলরেখা। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমার? আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো এই দুইটা সরলরেখা যেহেতু পরস্পর সমান্তরাল মানে কি? রেল লাইনের যে পাত দুইটা, তো এরা কি কখনো পরস্পরকে ছেদ করবে বলো? নাকি অলওয়েজ পরস্পরের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে এরা? এটা কিন্তু অবশ্যই, মানে তুমি এই পাশে যেতে থাকো বা নিচে যেতে থাকো, সব সময় এই সেম ডিস্টেন্সটা মেনটেন করবে, দেখাই এরা পরস্পরের সমান্তরাল। তাহলে এরা কি পরস্পরকে ছেদ করবে বলো? এইটাই ব্যাখ্যা, যে এরা কখনো পরস্পরকে ছেদ করবে না। আচ্ছা, তাও একটা কাজ করে আমরা সমীকরণটা সমাধান করতে যাই, দেখি কি আসে আমাদের, ঠিক আছে? এখন আমরা সমীকরণটা সমাধান করব ম্যানুয়াল নিয়মে। আমরা জানি যে সমীকরণের সমাধানের কয়েকটা নিয়ম আছে, বজ্রগুণন, তারপরে প্রতিস্থাপন, অপনয়ন, ঠিক আছে? তাহলে ওয়াই, একটা সুন্দর করে লিখি, ওয়াই সমান সমান 2x - 4, এই একটা। আরেকটা হলো গিয়া ওয়াই সমান সমান 2x + 3.33। আচ্ছা, তো এটা যদি তুমি সমাধান করো, সাপোজ তুমি বিয়োগ করবা, হ্যাঁ তুমি যদি বিয়োগ করো, দেখো এইটাও নাই, এইটাও নাই, তাহলে এটার কি মানে কোনো সমাধান আছে বলো এই জিনিসটার? আবার তুমি যদি চিন্তা করো যে তুমি, আচ্ছা একটা কাজ করো, তুমি যোগ করবা, যোগ করলে কি হয়? 2y = 4x কত -6.67। এটা কি কোনো তুমি সমাধান করতে পারবা বলো এই সমীকরণের? এই সমীকরণের কিন্তু কোনো সমাধান তুমি করতে পারবা না। কেন? কারণ এখানে একটা সমীকরণ কিন্তু দুইটা চলক, এর সমাধান কখনোই হবে না। বুঝতে পারছো? অন্যান্য সময় কি হইতো, আমাদের এমনভাবে সমীকরণ দেওয়া থাকতো, আমরা মনে করো একটা সমীকরণকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণটুন করতাম, তারপরে এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে ভেনিশ করে দিতাম, তারপরে কিন্তু আমরা সমীকরণের সমাধানটা করতে পারতাম।
ঠিক আছে, যে কোনো একটা চলক ভেনিশ করতাম, অন্য চলকের মানটা বের হয়ে যেত, তারপর ওই চলকের মানটা আবার সমীকরণে বসাতাম, যে চলকটা প্রথমে ভেনিশ করছিলাম সেই চলকটার মান বের হয়ে যেত। মনে পড়ে সমীকরণ সমাধানের নিয়ম? কিন্তু এইখানে কিন্তু ওই একটাও হবে না, কারণ এরা পরস্পর সমান্তরাল। তোমরা একটা কাজ করতে পারো, গাইড থেকে একটু ব্যাখ্যাটা দেখবা যে তারা কিভাবে লেখছে। আর আমি তোমার মেন ব্যাখ্যাটা বলছি, বাট তোমার গাইডের মানে তারা একটু সুন্দর করে লিখতে পারে, সো এটা একটু পইরো, ঠিক আছে। রেখা দেওয়ার চিত্র একে ব্যাখ্যা করো। এই যে চিত্র তো আমি একেই ফেলাইছি, কেন সমীকরণ দুটির কোনো সমাধান নাই, বুঝতে পারছো? তাহলে অঙ্ক কি আর কিছু বাকি আছে আমাদের? এরপর 19 নাম্বার। 19 নাম্বারে লক্ষ্য করো, আমার ওয়াই ইকোয়াস টু এক্স প্লাস ফাইভ, আর আচ্ছা কয়টা, তিনটা সমীকরণ দেওয়া, তিনটা রেখার সমীকরণ তারা আমাকে দিয়ে দিছে। সমীকরণ তিনটি একটি, আবার বলছে কি একটি ত্রিভুজের তিনটি বাহু, কি বলছে, একটি সিঙ্গেল ত্রিভুজের তিনটি বাহুকে নির্দেশ করতেছে। মানে এই যে তিনটি সরল রেখা, এগুলো হলো কি একটা সেম ত্রিভুজের, ঠিক আছে। তাহলে ত্রিভুজটি আঁকতে বলতেছে আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হইতেছে। তাহলে এটা কিন্তু অনেক সহজ। আমরা প্রথমে যেটা করব, একটা আনুমানিক এক্স অক্ষ আর আনুমানিক একটা ওয়াই অক্ষ আঁকবো, তারপরে সরলরেখাগুলো একটু অ্যানালাইজ করব আমরা। ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ফাইভ, স্পষ্ট দেখতে পাইতেছি এখানে এম এর মান কত, ঢাল কিন্তু 1, অর্থাৎ এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমরা জানি যে ট্যান 45 ডিগ্রির মান 1, তাই না? তার মানে 45 ডিগ্রি কোণ বরাবর যাবে এক্স অক্ষের সাথে। আর প্লাস সি, সি এর ভ্যালু কিন্তু +5। দেখো তো ওয়াই অক্ষের +5 কোথায়? এটা তো শূন্য, +1 +2 +3 +4, এই মনে কর আমাদের +5, তাহলে এই বিন্দুর ভিতর দিয়ে যাবে আর 45 ডিগ্রি কোণ করে যাবে। তাহলে এখন কি আমরা আঁকতে পারবো কিনা বলো? আনুমানিক একটা চিত্র আমরা আঁকে ফেলাই, এই মনে করো সেই রেখা, এই দেখো এক্স অক্ষের, এটা মনে করো একটা আনুমানিক এক্স অক্ষ, ঠিক আছে। এই আনুমানিক এক্স অক্ষ, এক্স এর সাথে 45 ডিগ্রি কোণ কইরা আছে। অপর রেখাটার দিকে তাকাও, ওয়াই সমান সমান -x+5, এটা কিন্তু মানে অনেকটা সেম, তাই তাই না? পার্থক্য কি? পার্থক্য হলো এখানে আগেরটায় আমার ঢাল ছিল ধনাত্মক +1, আর এইটাই আমার ঢাল হলো গিয়ে -1, বাকি সব সেম। এই বিন্দুর ভিতর দিয়েই যাবে, +5 এই বিন্দুর ভিতর দিয়েই যাবে, কিন্তু এটা স্থূল কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। ও যেহেতু দেখো ঢালটা কি -1 না, তাহলে এভাবে চিন্তা করতে পারো, তাইলে যখন +1 ছিল সে সময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যেহেতু -1 তাহলে ও এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সাপোজ এইটা হলো আমাদের এক্স অক্ষ, একটা আনুমানিক চিত্র, ঠিক আছে। এইটা হলো আমাদের কি এক্স অক্ষ, তাহলে এটা আমাদের আনুমানিক এক্স অক্ষ। তাহলে এর যে ঋণাত্মক দিক, এইটার সাথে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে কি এরকম হয় না চিত্রটা অনেকটা? বলো, এরকম মানে এইটা মনে করো 45 ডিগ্রি, ঠিক আছে। এই হলো আমাদের দ্বিতীয় সরলরেখা। কোনো কনফিউশন আছে কিনা বলো? আচ্ছা, এর পরবর্তীতে লক্ষ্য করি আরেকটা সরলরেখা দেওয়া, যে y ইকুয়ালস টু 2। এখন এই সরলরেখাটার চিত্র দেখে তুমি কি মানে এই যে সমীকরণটা দেখে তুমি কিছু বুঝতেছো যেখানে কাহিনী কি হবে? দেখো আগের যে দুইটা সমীকরণ ছিল সেখানে এক্সও ছিল ওয়াইও ছিল, এক্সও ছিল ওয়াইও ছিল, তার মানে এই সরলরেখাগুলা এক্স অক্ষেরও সমান্তরাল না, আবার ওয়াই অক্ষেরও সমান্তরাল না। বাট এই যে সমীকরণটা আমি তোমাদেরকে দিছি y ইকুয়ালস টু 2, এখানে কিন্তু কোনো এক্স নাই। কোনো এক্স আছে বলো? কোনো এক্স নাই। তার মানে এই যে সরলরেখাটা, এটা এমন এক মানে এই সমীকরণটা এমন একটা সরলরেখাকে নির্দেশ করতেছে যেটা এক্স অক্ষের সমান্তরাল। এটা ক্লিয়ার কিনা বলো? এক্স এক্স অক্ষের সমান্তরাল, আর এখানে ওয়াই এর ভ্যালু কত, 2। আচ্ছা ধরি এটা যেহেতু ওয়াই এর ভ্যালু 5 ধরছি, তাহলে ওয়াই 2 মনে করে এইখানে, এখানে ওয়াই এর ভ্যালু 2, তাহলে আমার সরলরেখাটা কিন্তু এই বরাবর যাবে আর এটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে চিত্রটায় কোনো সমস্যা আছে? সমস্যা নেই। যদি ওয়াই ইকুয়ালস টু -2 থাকতো তাহলে কিন্তু এরকম হতো। দাঁড়া, এটা তো ব্যাখ্যা হয়ে গেল, বুঝছো? মানে নিচ দিয়ে যাইতো আর কি, এই -2 বরাবর যাইতো, বাট এক্স অক্ষের সমান্তরালই হইতো। এগুলো আমি বিস্তারিত ক্লাসে মানে আলোচনা করছি গত 2 ক্লাসে ভালোভাবে। তাহলে আমরা মানে একটা আনুমানিক চিত্র আঁকলাম প্রত্যেকটা সরল রেখার। কোন কোন সরল রেখা? এই যে, আচ্ছা নামকরণ করি, এটা মনে করো প্রথম সরলরেখা। আচ্ছা আমি তো মানে কালারিং করছি, এই লাল যেটা রইল গিয়ে প্রথম সরলরেখা, হলুদটা হলো গিয়ে 2 নম্বর সরলরেখা, ঠিক আছে। এই 1 নম্বর সরলরেখা, তারপরে 2 নম্বর সরলরেখা হলো গিয়ে হলুদটা, এটা হলো গিয়ে 2 নম্বর সরলরেখা। আর 3 নম্বর সরলরেখা হলো এই যে
গেল কোথায়? এই যে সবুজটা, ঠিক আছে, 3 নাম্বার সরলরেখা। তাহলে খেয়াল করো তো, এই 3টা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা? কোন কোন সরলরেখা? দেখো এই সরলরেখা একটা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আর এই একটা সরলরেখা। তাহলে এই 3টা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা বলতে পারবা? এইটা না? এই হলো সেই আবদ্ধ ক্ষেত্র বা ত্রিভুজ। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই নির্ণয় করতে চাই। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কি লাগবে? আমি এখন ওই ভূমি, উচ্চতা ও অত কিছু বের করা অনেক ঝামেলার, যেহেতু এটা আমরা স্থানাঙ্ক করতেছি, আমরা স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করব। স্থানাঙ্ক জানতে হবে আমার। আমার যে 3টা শীর্ষবিন্দু আছে, খেয়াল করো, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, আর এই একটা শীর্ষবিন্দু, এই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের জানতে হবে, তাহলে আমরা খুব ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবো। এখন প্রশ্ন হলো, আমরা এই 3টা শীর্ষবিন্দু কিভাবে বের করব? একটা জিনিস খেয়াল করো, এই যে শীর্ষবিন্দুটা তুমি দেখতেছো, এই শীর্ষবিন্দুটা আমরা কিভাবে পাইলাম বলো তো? এই শীর্ষবিন্দুটা কি এই রেখা আর এই রেখার ছেদবিন্দু না? বলো। তাহলে আমরা এই যে দেখো, 3 নাম্বার সরলরেখা আর 1 নাম্বার সরলরেখা যদি সমাধান করি, তাহলে কি আমরা এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব না? আচ্ছা ঠিক আছে, খুবই ইজি। 1 2 3 আমরা নামকরণ করে দিই। তাহলে আমরা 1 আর 3 নাম্বার আগে সমাধান করি। দেখো তোমার এটা তো বলাই আছে যে y ইকোয়ালস টু 2, তাহলে এখানে যদি y ইকোয়ালস টু 2 আমরা বসাই, দেখো তো 2 ইকোয়ালস টু এক্স প্লাস 5, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু আমাদের আসবে -3। তাহলে আমার স্থানাঙ্কটা কি দাঁড়াইলো? x এর ভ্যালু -3 আর y এর ভ্যালু 2। এখন এই জিনিসটা আমরা লেখা ফেলাই, ঠিক আছে? এই বিন্দুটার স্থানাঙ্ক কি? x এর ভ্যালু -3 আর y এর ভ্যালু 2। এগুলো নামকরণ করতে পারো চাইলে, মনে করো এইটা হলো আমাদের এ বিন্দু, এইটা হলো আমাদের বি বিন্দু, আর এইটা হলো আমাদের সি বিন্দু। এখন আমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতেছি। আবার তুমি এখন একটু কমন সেন্স দিয়ে আমার অ্যান্সার করো, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি? বি বিন্দুটা কোন কোন সরলরেখার ছেদবিন্দু? কত কত নাম্বার? ভেরি গুড। এই যে 3 নাম্বার সরলরেখা আর 2 নাম্বার সরলরেখায় কিন্তু বি বিন্দুতে ছেদ করতেছে। তাহলে 3 আর 2 আমরা এখন সমাধান করব, তাহলেই আমার বি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে। দেখো y ইকুয়ালস টু 2, তাহলে এখানেও তুমি y ইকুয়ালস টু 2 বসাও। y ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু -x প্লাস 5, তাহলে x এর ভ্যালু কত? x ইকুয়ালস টু 5 - 2 মানে 3। কত সহজ। তাহলে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু কত? 2, 3,2। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? 3,2। আর এ বিন্দুর স্থানাঙ্ক ছিল -3,2। আচ্ছা তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কত হতে পারে? আমি কিভাবে বের করবো বলো তো? সি বিন্দুটা যেহেতু আমার, খেয়াল করো, 2 নাম্বার রেখা আর 1 নাম্বার রেখার ছেদবিন্দু হইল সি বিন্দু, তাহলে আমরা এই দুইটা সলভ করলেই কিন্তু সি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাবে। 1 নাম্বার সরলরেখা আর 2 নাম্বার সরলরেখা মানে এই দুইটা। এখন আমরা সমাধান করব, ঠিক আছে? সমাধান কিভাবে করতে পারি? সাপোজ এই যে 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ আমরা যোগ করি, ঠিক আছে? যোগ করলে কি হবে? এক্স আর মাইনাস কাটাকাটি যাবে, মানে আমি অপনয়ন নিয়মে করাইতেছি তোমাদেরকে। 2y ইকুয়ালস টু 5 5 10, তাহলে y এর ভ্যালু কত? 10/2 মানে 5। তাহলে y এর ভ্যালু আমরা পাইলাম কত? 5। এই তোমরা আশা করি সমীকরণের সমাধান সবাই জানো, এগুলো তো ক্লাস 7 8 শিখে আসছো। এখন এই যে y ইকুয়ালস টু 5, এই ভ্যালুটা আমরা 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাবো। আচ্ছা তাহলে y এর ভ্যালু যদি বসাই 1 নাম্বার সমীকরণে, 5 ইকুয়ালস টু এক্স প্লাস 5, দেখো তো তাহলে x এর ভ্যালু কত হয়? x এর ভ্যালু কিন্তু হয়ে যায় 0, হয় কিনা বলো? তার মানে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 5, অর্থাৎ এই যে সি বিন্দুটা, সি বিন্দুর স্থানাঙ্ক কি? 0,5। বুঝতে পারছেন? দেখো তো এই যে সি বিন্দুটা, সি বিন্দুটা দেখো, আমরা কিন্তু আন্দাজে আসলে একটা ছবি আঁকছি, বাট এই ছবিটা এতই নিখুঁত হয়েছে আমি জীবনে কল্পনা করিনি। দেখো এই সি বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরে, তাই না?
আর আমরা জানি যে ওয়াই অক্ষের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজের মান কিন্তু শূন্য হবে। আর এখানেও দেখা যায় যে 0,5 এটা কিন্তু শূন্যই হয়েছে, দেখছো? আচ্ছা, এখন আমরা ক্ষেত্রফলটা তাহলে নির্ণয় করে ফেলাই, যেহেতু আমরা তিনটা বিন্দুর স্থানাঙ্কই এখন জানি সূত্রের মাধ্যমে। হাফ অফ, এখানে ওই ঘড়ির কাটার বিপরীত দিকের ঝামেলা নাই, তারপরও তোমরা লেখার সময় বইলা নেবা যে এই বিন্দু সমূহকে ঘড়ির কাটার বিপরীত দিকে স্থাপন করে পাই। তারপরে লিখবা যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান -3 2 3 2 0 5, আবার -3 2, শেষ। এত বর্গ একক। আচ্ছা, এখন নিজেরা ক্যালকুলেশন করো। কত আসলো তোমাদের? 15 15 30, 30 থেকে 12 বিয়োগ করলে 18, আর 18কে 2 দ্বারা ভাগ করলে হবে 9, তাহলে 9 বর্গ একক আমার অ্যান্সার আসছে। তোমরা মিলাই নাও বইয়ের সাথে বা গাইডের সাথে, দেখো হয়েছে কিনা। ক্যালকুলেশন তো আমার ভুল হইতে পারে, তারপরও নিজের একটু মিলাই নাও। 20 নাম্বারটা লক্ষ্য করি, কি বলছে? y ইকুয়ালস টু 3x প্লাস 4 একটা সরলরেখার সমীকরণ দিছে, যে সরলরেখাটার ঢাল হলো গিয়ে 3 আর সি হলো গিয়া +4। আরেকটা সরলরেখার সমীকরণ দিছে, এটা আমার আবার আদর্শ আকারে নিয়ে নিতে হবে নিজেদের, মানে y ইকুয়ালস টু -3x প্লাস 10, অর্থাৎ এটার ঢাল হলো গিয়া -3, আগেটার ছিল +3, এটা হলো গিয়ে -3, আর এটা ছেদাংশ হলো গিয়া +10। রেখা দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই আমাকে এইটা এখন তোমরা বলবা ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? ছেদবিন্দু মানে কি? ইন্টারসেকশন পয়েন্ট, বা এই দুইটা সরলরেখা যেদিকে একে অপরের সাথে মিট করছে, তাই না? কমন পয়েন্ট আর কি এই দুইটা সরলরেখার। তাহলে আমরা এই স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করব? বলো। হ্যাঁ দেখো, এটা আমরা নির্ণয় করব, সমাধান করব, মানে আমরা নর্মাল নিয়মে সমীকরণের সমাধান করব। তাহলেই আমাদের যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আসবে সেইটাই ছেদবিন্দুর স্থানাঙ্ককে নির্দেশ করবে। তাহলে এই যে আমি প্রথম সরলরেখার সমীকরণটা লিখে ফেলাইলাম, আর এই হলো আমাদের দ্বিতীয় সরলরেখার সমীকরণ। মানে আমি একটু মডিফাই করছি আর কি, ওয়াইটাকে এক পাশে রাখা অন্য সব কিছুকে অন্য পাশে রাখছি, যদিও সমীকরণের সময় আসলে এগুলো করার কোনো দরকার নাই, তারপর আমি করছি যেহেতু করেই ফেলাইছি। ইটস মাই লাইফ মাই রুলস নাকি? আচ্ছা, তাহলে এটা তুমি কিভাবে সমাধান করতে পারো? আমি স্পষ্ট দেখতে পাইতেছি যদি আমি 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণকে যোগ করি, তাহলে থ্রাইস এক্স আর -3x কাটাকাটি হয়ে যাবে, আর এখানে থাকবে কি? টয়েস ওয়াই। আর ডান পাশে থাকবে কি? দেখো 10 আর 4 যোগ করলে 14, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে? 7। ওয়াই এর ভ্যালু যে 7 আসছে, এইটা আমরা 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাবো। সমীকরণে বসাইলেই তুমি দেখবা যে ম্যাজিকের মতো এক্স এর ভ্যালুটাও আইসা পড়ছে। কেন? কারণ দেখো এতক্ষণ পর্যন্ত আমার ছিল প্রত্যেকটা সমীকরণে কিন্তু 2টা করে চলক ছিল, তাই না? আর আমরা জানি যে একটা সমীকরণের মাধ্যমে আমরা 2টা চলকের মান বের করতে পারবো না, এই জন্য আমি একটা চলকের মান বের করে ফেলাইছি। এখন তুমি যদি এইটাকে 1 নাম্বার সমীকরণে বসাও, এটা লিখবা যে 1 নম্বর সমীকরণে y সমান সমান 7 বসিয়ে পাই, দেখো y এর মান 7 3x প্লাস 4। এখন লক্ষ্য করো তো, এই যে সমীকরণটা এটা কি আর 2 চলক বিশিষ্ট আছে? এখানে কিন্তু একটাই চলক x, আর আমরা জানি একটা সমীকরণের থেকে আমরা একটা চলকের মান বের করতে পারি খুব সহজেই। তাহলে দেখো তো x এর ভ্যালু কত আসে? 7 থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে 3 ইকুয়ালস টু থ্রাইস এক্স, আর x এর ভ্যালু কত? 1। তাহলে আমরা খুব সহজেই এই দুটি সমীকরণের সমাধান করে ফেললাম। x এর ভ্যালু আসলো 1 আর y এর ভ্যালু আসলো 7। তাহলে আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে, তোমরা অবশ্যই আমার সাথে সাথে লিখে ফেলবা, শুধু ক্লাস দেখো না। ভুজ কত? 1, এই যে ভুজ কত? 1, আর কোটি কত? 7, তাহলে 1,7। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এর পরবর্তীতে তোমাকে সিম্পলি কি করতে বলা হয়েছে এখানে লক্ষ্য করো, ছবি আঁকতে বলছে। তাহলে ছবি তো তোমরা নিজের আঁকতেই পারবা, আমি তো অনেকগুলো ছবি আঁকা তোমাদেরকে দেখাইছি। প্রথমে কি করবা? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের একটা ইমেজিনারি ছবি আঁকবা। এইটা হলো আমাদের এক্স অক্ষ, এইটা হলো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? এখন এই সরলরেখাগুলো আমরা কিভাবে আঁকতে পারি? প্রথম যে সরলরেখাটা y ইকুয়ালস টু থ্রাইস এক্স প্লাস 4, এখানে ঢাল কত? 3। তাহলে ঢাল যখন 3 হয়, সম্ভবত এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 71.56 ডিগ্রি মোস্ট প্রবাবলি। আর এটা কোন বিন্দু দিয়ে যাবে? প্লাস সি,
সি এর ভ্যালু কত 4 না, দেখো সি এর ভ্যালু কিন্তু আসছে 4। তাহলে দেখো ওয়াই এর ভ্যালু 4 কোথায়, এখানে এখানে তো 0 0 +1 +2 +3 +4, তাহলে এই বিন্দুর ভিতর দিয়ে যাবে আমার সরল রেখাটা। তাহলে আমরা আইকে ফেলাই 71.56 ডিগ্রি। আমি আন্দাজে একটা ছবি আঁকতেছি, ঠিক আছে। এই মনে করো সেই সরল রেখাটা যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 71.56 ডিগ্রি কইরা আছে। আবার দ্বিতীয় যে সরল রেখাটা y = -3x + 10, এটা কিন্তু এই একদম আগেরটার মতোই চিত্র, বুঝছো, একদম আগেরটার মতো চিত্র হইতেছে। এটা তোমার এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 71.56 ডিগ্রি কোণ করবে। তাহলে এই চিত্রটাও কিন্তু হবে এরকম। আর ভালো কথা, এটা কোন বিন্দু দিয়ে যাবে, এটা কিন্তু আমার লক্ষ্য করি +10, এটা ছিল +4, বাট আমারটা যাবে +10 দিয়ে। আচ্ছা আসলে এখানে তো উপরে বেশি জায়গা নাই, তোমরা ইমাজিন করো যে এইটা এখানে মনে করো +4, বুঝছো, ইমাজিন করো একটু, কারণ আমার আসলে ওইখানে বেশি জায়গা নাই। আচ্ছা যাক, একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে উপর দিয়ে নেই। এই মনে করো আমাদের প্লাস কত 10, ও ভালো কথা, আমি তো উল্টো আঁকছি জিনিসটা, ঘুরাই দিই। আচ্ছা আনুমানিক এই চিত্রটা এরকম হবে, তোমরা খাতায় সবাই অবশ্যই এটা করবা, ঠিক আছে, নাহলে হয় না, কি ঝামেলা। দাঁড়াও, কত 71.56 ডিগ্রি কোণ করবে তাই না, আর যাবে +10 দিয়া। +10 তো মেবি এইখান থেকে হবে, +10 আরো উপরে হবে, আসলে +10 এদিক দিয়ে হবে, বুঝছো। আমাদের মানে এটা ছবি ছোট আঁকা হয়ে গেছে, এখানে বাড়াইতে বাড়াইতে আর উপরে যাবে, মনে করো এটা +5 +6 +7 +8 +9, এই মনে করো সেই +10, বুঝতে পারছো। তোমরা ছক্কা কাগজে সুন্দর করে আঁকে ফেলাইও। এখন এই রেখাদ্বয়ের চিত্র আঁকতে বলছে, আমরা সেটা আঁকে ফেলাইছি। সবুজটা হলো আমাদের প্রথম সরল রেখা, আর লালটা হলো আমাদের দ্বিতীয় সরল রেখা। লাগলে এটা লেখা ফেলে, এটা মনে করো প্রথমটা, আর এইটা হলো আমাদের দ্বিতীয়টা। আচ্ছা সব বুঝলাম। এরপরে কি বলছে, এবং এক্স অক্ষ সমন্বয় গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা আমরা আবার একটু পড়ি, রেখাদ্বয়ের চিত্র আঁকো, ওকে আঁকলাম, এবং এক্স অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজ। আচ্ছা তাই কিন্তু এক্স অক্ষের সাথে কি কোনো ত্রিভুজ ফর্ম করছে, আমরা কি কোনো ত্রিভুজ এখানে দেখতে পাইতেছি বলো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলবা না। এই যে প্রথম সরল রেখা, এই যে দ্বিতীয় সরল রেখা, আর এই হলো এক্স অক্ষ, আমরা কি একটা ত্রিভুজ দেখতে পাইতেছি না এখানে, এইটা তোমরা সবাই কি দেখছো ত্রিভুজটা, আমি ভরাট করে দিলাম, ঠিক আছে, এই সেই আমাদের ত্রিভুজ। সব বুঝলাম। এখন আমাকে বলো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমার প্রথমে কি লাগবে, অবভিয়াসলি আমার স্থানাঙ্ক লাগবে, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে, ঠিক আছে। আমরা নামকরণ করি, ধরি এইটা হলো আমাদের এ বিন্দু, এ বিন্দু, এইটা আমাদের বি বিন্দু, আর এইটা আমাদের সি বিন্দু। তাহলে এ বিন্দুর পরিচয় কি, এ বিন্দুর পরিচয় হইলো দেখো লাল আর সবুজের ছেদবিন্দু, মানে 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর সরলরেখা ছেদবিন্দু। তাইলে আমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে যখন সমাধান করব, তখন আমরা যেই ভুজকুটি বা যে স্থানাঙ্কটা পাবো সেটাই এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আসো আমরা সমাধান করি নর্মাল নিয়মে। আচ্ছা সমাধান তো করছি একটু আগে তাই না, তো আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক অলরেডি বের করে ফেলাইছি, তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্কই একটু আগে বের করছি। ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 1,7, 1,7, ভেরি নাইস। আচ্ছা এখন বি বিন্দুর সি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। বি বিন্দুর পরিচয় কি, বি বিন্দু হলো 1 নম্বর সরলরেখা আর খেয়াল করো এক্স অক্ষ, 1 নম্বর সরলরেখা আর এক্স অক্ষের মধ্যবিন্দু, মানে এক্স অক্ষের ছেদ বিন্দু, ঠিক আছে। বেটার এইভাবেও চিন্তা করতে পারো, যেহেতু বি বিন্দু এক্স অক্ষের উপরে অবস্থিত, আর আমরা জানি এক্স অক্ষের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কোটির মান কত, কোটির মান 0। তাহলে সিম্পলি তুমি যদি 1 নম্বর যে সমীকরণটা আছে y = 3x + 4, যেহেতু এই সরলরেখার উপরেই বি বিন্দু অবস্থিত, তাহলে আমরা এই সমীকরণটাকেই এই মান দিয়ে সিদ্ধ করব, ঠিক আছে। এই সমীকরণে তাহলে আমরা কোটির মান কত বসাবো, এই y এর জায়গায় কত বসাবো, 0 বসাবো, যেহেতু এক্স অক্ষের উপরে। তাহলে আমাদের কিন্তু একটা এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। এক্স এর ভ্যালুটা কত আসে, -4/3, -4/3 দশমিক ভগ্নাংশের মান কত, 1.33, মানে -1.33, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার স্থানাঙ্কটা কি দাঁড়াইলো, বি বিন্দুর এক্স এর ভ্যালু -1.33, লিখে ফেলাই -1.33, আর
ওয়াই এর ভ্যালু কত 0, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত। আবার দেখো তো সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, সি বিন্দু যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে ওরও কিন্তু কোটির মানটা 0 হবে। তাহলে আমরা সেম নিয়মেই সি বিন্দুর ভুজের মানটা বের করতে পারবো। বলো তো এখন কি আমরা 1 নম্বর সমীকরণে মান বসাবো? কখনোই বসাবো না, কারণ সি বিন্দু তো আর 1 নম্বর সমীকরণের উপরে না, মানে 1 নম্বর সরল রেখার উপরে তো আর সি বিন্দু না। সি বিন্দুটা কোথায় দেখো, সি বিন্দুটা হলো আমার এই যে এইটা হলো আমাদের সি বিন্দু। এটা কি, এটা কিন্তু আমার এই যে 2 নম্বর যে সরল রেখা, মানে এই যে এই সরল রেখাটা, এই সরল রেখার উপর একটা বিন্দু, যেটা মানে এক্স অক্ষকে সে সেই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। ও এই বিন্দুটা এক্স অক্ষের উপরেও আছে, আবার এই বিন্দুটা এই সরল রেখার উপরেও আছে। তাহলে আমরা ওই সমীকরণ, ওই সরলরেখার সমীকরণ দ্বারাই তোকে সিদ্ধ করব। তাহলে এখানে কেউ y ইকোয়াস টু 3x প্লাস 4 লিখতে যাইও না, এটা কিন্তু এই যে 2 নম্বর সমীকরণ y ইকোয়াস টু মাইনাস 3x প্লাস 10। এইখানে আমরা কোন মানটা বসাবো বলো তো? এই যে এক্স অক্ষের উপরে সবার কি কোটির মান কত 0 না, তাহলে আমরা সবার ওই যে কোটিটা হয়ে যাবে 0, মাইনাস 3x প্লাস 10। তাহলে এক্স এর ভ্যালু কত আসে দেখো তো, এক্স এর ভ্যালু আসে 10/3। 10/3 মানে 3.33। সুন্দর তো বিষয়টা, এটা মাইনাস 1.33 আর এটা 3.33। আচ্ছা, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক 3.33, ভুজের মান আর কোটির মান তো 0। তোমাদের কারো কোনো কনফিউশন আছে কি? আচ্ছা, আশা করি কনফিউশন, এগুলো খুবই সহজ অঙ্ক, এখানে কনফিউশন থাকার কোনো প্রশ্নই আসে না। এই না, এটা তো আবার টাচ করতেছে, দাঁড়াও। হ্যাঁ, পারফেক্ট। মিনিমাইজ করে আমরা এখন ক্ষেত্রফলটা নির্ণয় করব, ঠিক আছে, স্থানাঙ্ক সাজাইয়া। আসো ক্ষেত্রফল বের করি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি, হাফ অফ। আচ্ছা, প্রথম স্থানাঙ্ক ধরি, এখানে আমি আসলে দশমিক ভগ্নাংশ করা উচিত হয়নি, ঠিক আছে, সাধারণ ভগ্নাংশটাই ভালো ছিল। যাই হোক 1/7, তারপরে লিখি -4/3, মাইনাস, এটা কিন্তু ভুজের মান -4/3, আর কোটির মান কত 0, তারপরেরটার কত 10/3, আর কোটির মান 0, তারপরে আবার লাস্টে 1,7। এত বর্গ একক, হাফ। আচ্ছা, কত হয় দেখি তো, 0 গুণ করলে 0 0 0, আচ্ছা 7×10 = 70, 70/3। এরপরে এইটা এটা গুণ করা, হ্যাঁ এটা গুণ করলে কত হয়, মাইনাস, আচ্ছা সূত্রের মাইনাস, তারপরে আবার -4×7=28/3, অর্থাৎ এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে নর্মাল একটা ক্যালকুলেশন। এরপর আমরা জাস্ট সিম্পল এই যে যোগটা করে ফেলাই, ঠিক আছে, কত হবে 80 90 98, আর 98কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হয় 98/3। আচ্ছা, করা লাগবে না, লেখা লেখা করি আমরা, এই হাফ ইন্টু উপরে লেখো 98/3, 2 98 কত হবে 49, 49কে 3 দিয়ে কি ভাগ করা যায় না, যায় না। তাহলে আমরা সিম্পলি লেখা রাখি 49/3। তোমরা চাইলে এটাকে দশমিক ভগ্নাংশ আকারেও প্রকাশ করতে পারো, এত বর্গ একক। ক্লিয়ার অঙ্কটা? আচ্ছা, সহজ কিনা বলো সব কয়টা। 21 নম্বর, প্রমাণ করতে বলা হয়েছে। কি প্রমাণ করতে বলছে? একটা প্রথমে দেখতেছে একটা সরলরেখা দেওয়া, আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া, আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া, 3টা সরলরেখার সমীকরণ এখানে দেওয়া আছে। রেখা 3টি সমবিন্দু, কনকারেন্ট, সমবিন্দুর ইংলিশটা জানি না, রাখবা কি কনকারেন্ট, অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করে। আচ্ছা, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে তারা, যে এরা 3টা সমবিন্দু। আচ্ছা, তুমি আমাকে বলো, এই এই সরলরেখা 3টা যে সমবিন্দু কখন হবে, আমি কিভাবে বুঝতে পারবো? মনে করো 3টা সরলরেখা, ঠিক আছে, এই একটা সরলরেখা যদি সমবিন্দু হতে হয়, তাহলে অপর সরলরেখাটা কি এরকম হতে পারবে? তুমি আমাকে বলো, মানে পরস্পর সমান্তরাল হতে পারবে কিনা। যদি আমাদের সমবিন্দু বা অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করতে হয়, তাহলে আমার অবশ্যই এরা পরস্পর কি হতে সমান্তরাল হইতে পারবে না, মানে এরা পরস্পরের মধ্যে কি করবে, এরা ছেদ করবে অবশ্যই। আচ্ছা, একটা কাজ করে আমরা এই সরলরেখাগুলো একটা আনুমানিক চিত্র আঁকাইতে চাইতেছি। প্রথম সরলরেখাটা দেখো তো, প্রথম সমীকরণ 2y মাইনাস এক্স ইকুয়ালস টু 2, তাহলে y সমান সমান হবে এক্স প্লাস 2, মানে 2y ইকুয়ালস টু এক্স প্লাস 2, তাহলে y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু x/2 প্লাস 1,
অর্থাৎ আমার ঢালের মান হলো 0.5 অথবা হাফ, আর সি এর ভ্যালু হলো গিয়ে +1। এটা হলো গিয়ে প্রথম সরলরেখা। আবার দ্বিতীয় যে সরলরেখাটা সেটা একটু আঁকি তো, y ইকুয়ালস টু -x + 7। আমি মানে সরাসরি লিখে ফেলাইছি, ঠিক আছে? বা y প্রথমে ছিল কি y + x ইকুয়ালস টু 7। আমি সিম্পলি কি করছি, আমি জাস্ট এই +x কে সমান চিহ্নের অন্য পাশে আনছি যাতে আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে পারি। 3 নম্বর সরল দেখো y ইকুয়ালস টু 2x - 5। এটা একদম আদর্শ রূপেই দেওয়া আছে, এটা আমাদের ঢাল, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো এই তিনটা সমীকরণ দেখে তুমি কি বুঝতেছো বা তোমার মাথায় কি কিছু আসতেছে? প্রত্যেকটা ঢালের দিকে তাকাও তো। দ্বিতীয় সরলরেখার ঢাল হলো -1, প্রথম সরলরেখার ঢাল হলো হাফ, আর তৃতীয় সরলরেখার ঢাল কত? +2। তাহলে এদের প্রত্যেকের ঢাল কি আলাদা আলাদা? বলো। এদের প্রত্যেকের কিন্তু ঢাল আলাদা আলাদা, তার মানে এরা অবশ্যই একে অপরকে ছেদ করবে। এখন তারা বলছে রেখা তিনটি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করে। আচ্ছা, একটা কাজ করি তো আমরা, আমি যদি একটা ফিগার রাখি, ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? সাপোজ এই যে প্রথম যে সরলরেখাটা সেটা মনে করো এইটা, আমি আনুমানিক, এটা প্রপার ফিগার না, ঠিক আছে? আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আইকে আঁকাইতেছি না, জাস্ট নর্মাল বোঝার জন্য। এটা মনে করো আমাদের প্রথম সরলরেখা, আর এইটা মনে করো আমাদের দ্বিতীয় সরলরেখা, আর এইটা হলো আমাদের তৃতীয় সরলরেখা। বলো তাইলে কি হবে? তাইলে কিন্তু হবে না। বলছে কি তিনটা সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করবে। এখানে দেখো এই সরলরেখা, এই সরলরেখা এই বিন্দু দ্বারা অতিক্রম করছে, বাট এই যে সরলরেখাটা ও কিন্তু এই বিন্দু দ্বারা অতিক্রম করে না, ও এই বিন্দু দ্বারা অতিক্রম করছে। তাহলে সেটা কি হবে? মানে এই তিনটা সরলরেখার ছেদ বিন্দু সেম হইতে হবে, সোজা কথা, ঠিক আছে? তার মানে অপর যে সরলরেখাটা সেটা এরকম হইতে পারবে না, এরকম হইতে পারবে না, এরকম হইতে পারবে না। তাহলে সে কিরকম হবে? সে এরকম হইতে পারবে, অথবা সে এরকম হইতে পারবে। বুঝতে পারছো কথাটা? সরলরেখাটা অবশ্যই এই এই ছেদবিন্দুর ভিতর দিয়ে যেতে হবে। তাহলে এখন বলো এটা আমরা ম্যাথমেটিক্যালি তাদেরকে কিভাবে প্রুফ করব? কারণ শুধুমাত্র আমি যদি বলি যে এদের পরস্পরের মানে ঢাল যেহেতু কি বলে আলাদা আলাদা, তারা এদের পরস্পরকে ছেদ করবে, ঠিক আছে, বাট তারা যে সেম বিন্দু দ্বারা অতিক্রম করবে, তারা যে একটা নির্দিষ্ট বিন্দুতেই তিনটা সরলরেখাই পরস্পরকে ছেদ করবে, সেটা কিন্তু প্রমাণ হয় না। তাহলে সেটা আমরা কিভাবে প্রমাণ করব? তাই না? এই প্রশ্নটা তো আমাদের মাথায় আসা স্বাভাবিক। তাহলে এর জন্য আমার যেটা করতে হবে সেটা হলো প্রথম যে দুইটা সমীকরণ আমাদেরকে দেওয়া আছে সেই দুইটা সমীকরণকে আমরা প্রথমে সমাধান করব। তাহলে বলো তো এই প্রথম দুইটা সমীকরণকে যখন আমরা সমাধান করব তখন আমরা মূলত কি পাবো? আমরা পাবো এই প্রথম দুইটা সরলরেখার ছেদবিন্দু। তাই পাবো কিনা বলো? আচ্ছা, আমরা এখন সমীকরণটা সমাধান করব। তাহলে এর মনে করে 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। যখন আমরা সমাধানটা করব, সাপোজ 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করতে হবে। যোগ কেন করব? কারণ যোগ করলে এই -x আর +x কাটাকাটি চলে যাবে। আমার থাকবে কত দেখো, 2y আর y যোগ করো, থ্রাইস y ইকুয়ালস টু 7 আর 2 যোগ করো কত, 9। তাহলে y এর ভ্যালু কত আসে? 9কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 হবে। আচ্ছা, y এর ভ্যালু যদি 3 হয় তাহলে এই ভ্যালুটা হয় তুমি 1 নম্বর সমীকরণে বসাও, নাহলে তুমি 2 নম্বর সমীকরণে বসাও, যে কোনো একটা বসাইলেই এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। আমি সাপোজ 2 নম্বর সমীকরণে বসাইলাম, তাহলে y সমান সমান 3, এটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই এই লেখাগুলো তোমরা লিখবা। তারপরে এক্স সমান সমান 7 মাইনাস ওয়াই, ওয়াই এর ভ্যালু কত, 3, তাহলে 7 - 3 অর্থাৎ 4। বুঝতে পারছো? এক্স এর ভ্যালু 4 আর ওয়াই এর ভ্যালু 3। এই যে আমি বের করলাম এটা কি, এইটা হলো প্রথম আর দ্বিতীয় যে সরলরেখা আছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু। আমি লিখে ফেলাই, এক ও, তোমরাও লিখে ফেলো সাথে সাথে, 1 ও 2 নং সরলরেখার, 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দু বা ছেদবিন্দুর স্থানাঙ্ক। সুন্দর করে লিখবা আর কি, আমি আপাতত জাস্ট লিখলাম ছেদবিন্দু কত, 4,3। এখন দেখো তো, যদি আমি দেখাইতে চাই যে তিনটা সরলরেখায় একটা নির্দিষ্ট একটা সেম বিন্দুতে অতিক্রম করছে, তাহলে অবশ্যই অবশ্যই এই যে এই যে আমি ছেদবিন্দুটা পাইলাম, এই ছেদবিন্দুটা কি মানে এই ছেদবিন্দুর ভিতর দিয়েই কি অপর যে রেখাটা আছে, মানে এই যে 3 নাম্বার যে রেখাটা আছে এটা অতিক্রম করবে কিনা সেটা বলো।
যদি এই সরল রেখাটা এই ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে, মানে আমি কিভাবে প্রমাণ করব যে অ্যাকচুয়ালি এই ছেদবিন্দুর ভিতর দিয়ে এই সরল রেখাটা অতিক্রম করছে? এটা কি প্রমাণ করার কোনো নিয়ম আমি তোমার শিখাইছি? সাপোজ এই একটা স্থানাঙ্ক আমি জানি, এখন আমি কিভাবে প্রমাণ করব যে এই স্থানাঙ্কের ভিতর দিয়া এই সরল রেখাটা পাস করে? বলো, এই নিয়মকে আমি তোমাদেরকে শিখাইছি? সোজা কথা, এই বিন্দুটা যে এই সরল রেখার উপরে অবস্থিত সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? সিম্পল, তাই না? আমরা জানি, যেহেতু আমি প্রমাণ করতে চাইতেছি যে এই বিন্দুটা এই সরল রেখার উপরে অবস্থিত কিনা, তাহলে আমি জাস্ট এই যে সমীকরণটা 3 নাম্বার সরলরেখার যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে সিদ্ধ করার চেষ্টা করব। যদি দেখি যে সিদ্ধ হয়েছে, তার মানে এই যে ছেদবিন্দুটা এইটা অবশ্যই এই সরলরেখার উপরে অবস্থিত হবে। তার মানে এই যে 3 নাম্বার যে সরলরেখাটা সেটা অবশ্যই এই বিন্দুর ভিতর দিয়েই গেছে। আমার এই যে কনসেপ্টটাকে তুমি বুঝতে পারছো? খেয়াল করো, আমরা কি করছি, আমরা প্রথম যে দুইটা সরলরেখা দেওয়া ছিল সেই প্রথম দুইটা সরলরেখার ছেদবিন্দুটা বের করছি। মনে করো এই সেই প্রথম সরলরেখা, আর এই মনে করো আরেকটা সরলরেখা। এখন এই দুইটা সরলরেখার যে ছেদবিন্দুটা মানে এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেলাইছি। তারা আমাদের 3টা সরলরেখা দিয়ে বলছে যে প্রমাণ করো এই 3টা সমবিন্দু, মানে একই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এর অতিক্রম করে, তাই না? একটা কমন পয়েন্ট আছে এই 3টা রেখারই। তার মানে ওই যে কমন পয়েন্টটা, ওই কমন পয়েন্ট বা ওই স্থানাঙ্কটা 3টা রেখাকেই সিদ্ধ করবে, কারণ ওইটা 3টা রেখার উপরেই অবস্থিত। দেখো এই যে বিন্দুটা, এটা কিন্তু এই রেখার উপরে অবস্থিত, আবার এই রেখাটার উপরে অবস্থিত। অ্যাট দ্য সেম টাইম 3 নাম্বার আরেকটা রেখা আছে, সেই রেখার উপরেও এটা অবস্থিত হবে। তাহলে আমি সেটা কিভাবে প্রমাণ করছি? মনে করো এই সেই রেখা, এই সেই রেখা। এখন আমি সিম্পল কি করব, এই যে বিন্দুটা আমি পাইছি এই বিন্দুটাকে এই রেখায় সিদ্ধ করার চেষ্টা করব। যদি দেখি যে সিদ্ধ হয়েছে, তার মানে হ্যাঁ এই রেখাটা এই বিন্দুর ভিতর দিয়েই গেছে, অর্থাৎ এই 3টা রেখা কি সমবিন্দু। বাট যদি দেখি সিদ্ধ হয় নাই, তার মানে কি অবশ্যই এই রেখাটা এই বিন্দুর ভিতর দিয়ে যায় নাই। আমার এই যে কথাগুলো কি বুঝতে পারছো এবার? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা 3 নাম্বার যে সমীকরণটা আছে সেটাকে সিদ্ধ করার ট্রাই করব। y ইকুয়ালস টু 2x মাইনাস 5। এখানে যদি আমরা সিদ্ধ করার চেষ্টা করি, দেখো তো কি হয়। y এর ভ্যালু কত? এই যে y এর ভ্যালু 3। এই মনে করো লেফট হ্যান্ড সাইড y এর ভ্যালু কিন্তু 3 পাইলাম আমরা। আর রাইট হ্যান্ড সাইডে দেখো কি 2x মাইনাস 5। x এর জায়গায় দেখো y এর ভ্যালু কত? 3। এটা হলো কি আমাদের লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে কি 2x মাইনাস 5 লিখবা, কিন্তু রাইট হ্যান্ড সাইড 2x মাইনাস 5। আচ্ছা, তারপরে এই 2x x এর জায়গায় কত বসাবো? এই যে এখানে 4 বসাবো, তাই না? ওই বিন্দুর x এর মান। তাহলে 4 দুগুণে 8, আমরা জানি 4 দুগুণে 8 মাইনাস 5। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 3। তাহলে দেখো তো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে কিনা। তাহলে এই সমীকরণটাকে কি সিদ্ধ করছে এই স্থানাঙ্কটা বা এই বিন্দুটা? অবশ্যই স্থানাঙ্কটা মানে এই বিন্দুটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে। তার মানে কি দাঁড়ায়? তার মানে এই 3টা রেখা কি পরস্পর সম বিন্দু। বুঝতে পারছো কমপ্লিটলি? তোমার পরীক্ষায় যদি এই সমস্যাটা আসে, কিভাবে করবা? তুমি প্রথমে এই যে দুইটা সমীকরণ সমাধান করার মাধ্যমে প্রথমে তাদের স্থানাঙ্কটা বের করবা, তারপর সেই স্থানাঙ্কটাকে অন্য যে রেখাটা আছে সেই সমীকরণটাকে সিদ্ধ করে দেখবা। যদি সিদ্ধ হয় তার মানে সমবিন্দু, যদি সিদ্ধ না হয় তার মানে তারা সমবিন্দু না। ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন ছিল, পরীক্ষা আসতে পারে, আসার মতো একটা প্রশ্ন। আচ্ছা 22 নাম্বার ম্যাথটা একটু দেখি। আমার আবার কি দেখো তো, তিনটা না একটা দুইটা তিনটা চারটা সরলরেখা তারা দিয়ে দিয়েছে। একটা কি চতুর্ভুজের 4টি বিন্দুকে নির্দেশ করতেছে। এই 4টা সরলরেখা হলো চতুর্ভুজের 4টা বিন্দু। চতুর্ভুজটি আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করবা 3টা ভিন্ন পদ্ধতিতে। ও মাই গড, অনেকে মাথায় হাত দিয়েছে, 3টা ভিন্ন পদ্ধতিতে ক্ষেত্রফল বের করবো। ভাই আমি তো শুনেই পাগল হয়ে গেলাম, তাই না? আচ্ছা, এটা শুনতে কঠিন লাগে বাট আসলে কঠিন না। এই আমাদের একটা আনুমানিক এক্স অক্ষ, এই আনুমানিক ওয়াই অক্ষ। এখন আমাদের যে তারা 4টা সরলরেখা দিছে, এগুলো কিন্তু কোনো মানে 4টাই কিন্তু কেউই আসলে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষের সমান্তরাল না। প্রত্যেকটাই আসলে কানেচ্চে কানেচ্চে ভাবে যাবে। ঠিক আছে? বরিশালের ভাষা কি কানেচ্চা, মানে আড়াআড়ি ভাবে যাবে আর কি। ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 3, এই যে প্রথম যে সরলরেখাটা,
এই প্রথম সরলরেখার ঢাল কত বলো তো? বোঝাই যাইতেছে এক্স এর সাংখ্যিক সহগ 1, তাহলে আমার ঢাল কিন্তু 1, অর্থাৎ এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, আর কোন বিন্দুর ভিতর দিয়ে যাবে? +3। দেখো তো ওয়াই অক্ষের +3 কোথায়? মনে করো +1 +2, এই হইলো সেই +3। তাহলে এই বিন্দুর ভিতর দিয়ে আমার আঁকলাম প্রথম যে রেখাটা, ঠিক আছে, 45 ডিগ্রি কোণ করে, মনে করো এই সেই রেখা, প্রথম রেখা। আচ্ছা, তারপর দ্বিতীয় রেখা আমরা আঁকবো, বা দ্বিতীয় যে সরল রেখাটা y = x-3, এইটা কিভাবে আঁকবো? তোমাদের কি কারো কোনো আইডিয়া আছে বলো দেখি? y = x-3, একটু আগে যারা পারছো যে x+3, তাদের কাছে এটা ডাল ভাত, তাই না? বা দুধ ভাত, দুধ ভাত বলে মেবি, আমি শিওর না। আচ্ছা, তাহলে x-3 এটা অবশ্যই -3 বিন্দু দিয়ে যাবে। তাহলে -3 বিন্দুটা কিন্তু নিচে, আর এইটাও কিন্তু ঢাল 1, মানে 45 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। সেখানে কোনো মানে আচ্ছা, বিন্দুটা মনে করো এইখানে -3, এইখানে এটা -1, এটা মাইনাস, এটা -3, তাহলে এই বিন্দুর ভিতর দিয়ে যাবে। আচ্ছা, চিত্রটা পুরোপুরি হয় নাই, আমরা একটু কি বলে মডিফিকেশন করি আর কি এই জিনিসটাকে। আবার ও দেখো, এই যে -3 বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে, এইটা হলো আমাদের দ্বিতীয় সরলরেখা। এখন আমাদের যে তৃতীয় সরলরেখাটা আছে সেটা সমীকরণ কি? y = x+3। ওকে, তাহলে এখানে কিন্তু ঢাল -1, অর্থাৎ এইটাও এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বাট এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে আমরা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করব, আর +3 বিন্দু দিয়ে যাবে, মানে এই বিন্দু দিয়ে যাবে, বাট জাস্ট এই লালটার উল্টা হবে, ঠিক আছে, লালটার উল্টা হবে, জাস্ট আর কিছুই না। তো মনে করো এই পারফেক্ট তৃতীয় রেখাটা পাইয়ে গেলাম। এখন চতুর্থ যে রেখাটা আছে, দেখো তো চতুর্থ রেখাটা সমীকরণ কি? y = -x-3, ঢালও -1, আর ওয়াইকের ছেদাংশ -3, তাহলে -3 বিন্দু দিয়ে যাবে, আর এটা ঢাল কিন্তু নেগেটিভ। অর্থাৎ আমার চিত্রটা কেমন হবে কেউ কি বুঝতে পারতেছো? এটা ভিতর দিয়ে যাবে, তাহলে মনে করি এরকম। পুরোপুরি হয় নাই, আমরা আবার এটা একটু ঠিক করে ফেলাই। কোথায় -3 বিন্দু দিয়ে যাবে? হ্যাঁ, এই যে পারফেক্ট। তাহলে দেখো, এই যে আমি 4টা সরলরেখা আঁকছি, খুবই সুন্দর লাগতেছে, কিন্তু দেখাও ভালো লাগতেছে। এখন এই যে 4টা সরলরেখা, এরা কিন্তু একটা চতুর্ভুজের 4টি বাহুকে নির্দেশ করে। তাহলে চতুর্ভুজটা কোথায়? আমরা একটু চতুর্ভুজটা আঁকা ফেলাই, মানে আঁকা তো আর লাগবে না, আমরা জাস্ট চতুর্ভুজটাকে এখন ভরাট করব। এই মনে করো আমাদের সেই চতুর্ভুজ। বহুদিন পর ড্রয়িং করতেছি, বেশ ভালোই লাগতেছে, তাই না? এই যে একটা মিম আছে বুঝছো, একটা মোটা ছেলে আছে, মোটা ছেলেটা বলে, দেখি একটু এইটা খেয়ে, বাহ বেশ ভালোই তো লাগছে। আচ্ছা, এই হলো আমাদের সেই চতুর্ভুজটা। আচ্ছা, ঠিক আছে, এখন কি বলছে? চতুর্ভুজটি আঁকো এবং ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে প্রকাশ করো। ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, করতে আসি স্থানাঙ্ক জ্যামিতি, আমার তো 4টা বিন্দুর স্থানাঙ্ক আগে বের করা লাগবে, তাই না? স্থানাঙ্ক ছাড়া তো তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না। তাহলে আগে আমরা নামকরণ করি। এটা মনে করো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এইটা ডি বিন্দু, ABCD 4টা শীর্ষবিন্দু। এখন এই 4টা শীর্ষবিন্দুর তুমি যদি স্থানাঙ্ক বের করতে চাও, সাপোজ এই যে 1 নম্বর সরলরেখা, মানে 1 নম্বর সরলরেখার সমীকরণ, 2 নম্বর সরলরেখার সমীকরণ, 3 নম্বর সরলরেখার সমীকরণ, আর 4 নম্বর সরলরেখার সমীকরণ। তুমি যখন খেয়াল করো, আচ্ছা একটা কাজ করে আমরা কালার ইউজ করি, কালার ইউজ করলে ভালো মনে থাকে। এইটা হলো গিয়ে 1 নম্বর, তারপরে এইটা হলো গিয়ে 2 নম্বর সরলরেখা, এইটা হলো গিয়ে 3 নম্বর সরলরেখা, আর এইটা হলো 4 নম্বর সরলরেখা। আমি ওইভাবে এখানে আঁকছি। তাহলে তুমি আমাকে বলো, এই যে এ বিন্দু কোন কোন সরলরেখার ছেদবিন্দু, মানে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? স্পষ্ট তো দেখতে পাইতেছি যে এই যে সরলরেখাটা আর এই যে সরলরেখাটা, এই দুইটা সরলরেখার ছেদবিন্দু হলো এ বিন্দু, তাই না? তাহলে এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলেই কি আমি এ বিন্দুর স্থানাঙ্কটা পাবো না? বলো। আচ্ছা, তাহলে লালটা হলো গিয়ে আমার 1 নাম্বার সমীকরণ, আর হলুদটা এটা হলো গিয়ে আমার 4 নাম্বার সমীকরণ। তাহলে 1 নাম্বার সমীকরণ আর 4 নাম্বার সমীকরণ আমরা এখন সমাধান করব। সমাধান করলে দেখি কত আসে। এটাও যোগ করার মাধ্যমে, সিম্পল একটা যোগ করলে সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2y, আচ্ছা তোমরা এখানে লিখে ফেলো যে 1 যোগ 4, 1 যোগ 4 সমীকরণ, তাহলে আমরা এই জিনিসটা পাবো। 2y =
প্লাস, আচ্ছা কি হলো এটা, +3 -3 মানে 0। তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু আসলো 0। আচ্ছা তাহলে এই ওয়াই এর এই ভ্যালুটা 1 অথবা 4 যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে আমার এক্স এর ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু আসে -3। করে দেখতে পারো, ঠিক আছে, করে দেখো তোমরা নিজেরা। এই যে আমার এক্স এর ভ্যালু আসলো -10, ওয়াই এর ভ্যালু আসলো 0। অতএব আমি কি বলতে পারি যে এ বিন্দুর স্থানাঙ্ক -3,0। এ বিন্দুর স্থানাঙ্ক কি -3,0। আমাদের আঁকাটা দেখে বোঝা যাইতেছে যে যেহেতু এখানে কোটির মান 0, তার মানে অবশ্যই এই এ বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে পড়বে। বাট আমাদের আঁকা একটু সিম্পল মিস্টেক হয়েছে, এই জন্য এটা পুরোপুরি এক্স অক্ষের উপরে পড়ে নেই। বাট তোমরা যখন ছক কাগজে ভালোভাবে আঁকবা তখন এটা অবশ্যই এক্স অক্ষের উপরেই পড়বে। আচ্ছা এরপর তুমি আমাকে বলো যে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি, এটা কোন কোন রেখার ছেদবিন্দু। হলুদ আর নীল। আচ্ছা, হলুদ মানে 4 নাম্বার সমীকরণ, 4 নাম্বার লেখা, আর নীল মানে 2 নাম্বার রেখা। তাহলে 2 আর 4 নাম্বার সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলেই বি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। এটা একটা সিম্পল যোগের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। 2 + 4 নাম্বার সমীকরণ দেখো কত আসে, টোয়াইস ওয়াই ইকুয়ালস টু, এটাও তো 0 আসতেছে। আচ্ছা টোয়াইস, আচ্ছা দাঁড়াও, টোয়াইস ওয়াই, হ্যাঁ 1 আর 4 যখন যোগ করছি ওই সময়ও 0 আসছে, আবার এখন 2 আর 4 যোগ করতেছি সেই সময় আমার 0 আসছে। দাঁড়াও 2 আর 4 যোগ করছি তাই না, তাহলে এক্স মাইনাস এক্স তো 0, তাহলে টোয়াইস ওয়াই ইকুয়ালস টু -3 তাহলে কত হয় -6। দেখো আমি তো বলি টোয়াইস ওয়াই ইকুয়ালস টু -6। বুঝছো? তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে, ওয়াই এর ভ্যালু আসবে -3। ওয়াই এর ভ্যালু যদি -3 আসে সেটা আমরা 4 নাম্বার সমীকরণে সাপোজ আমরা বসাইলাম, আমি 2 নাম্বারেও বসাইতে পারতাম আবার 4এও বসাইতে পারতাম, বাট আমার ইচ্ছে হলো 4 নাম্বারে বসাইতে। 4 নাম্বার যদি আমরা বসাই দেখো তো এক্স এর ভ্যালু কত আসে, বা আমি মনে করো 2 নাম্বারেই বসাইছি, তাহলে এক্স সমান সমান কত, ওয়াই +3। তা ওয়াই ভ্যালু আবার -3, -3 এর সাথে +3 যোগ করলে হবে 0। ঠিক আছে, তাহলে আমার বি বিন্দুর স্থানাঙ্ক কি হইলো 0, -3। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আওয়াজ দাও। এতটুকু যদি বুঝে থাকো তাহলে তুমি বাকিগুলো পারবা। ঠিক আছে, আমার যা মনে হইতেছে এইটা হবে তোমার 0, 3, আর এই সি বিন্দুর স্থানাঙ্ক হবে কত হবে, এটা 3, 0 হবে সম্ভবত। বাট আসো আমরা নিজেরা করি আর কি। সি বিন্দু খেয়াল করো, সি বিন্দু কোন কোন রেখার ছেদবিন্দু, এইটা আর এইটা, অর্থাৎ 3 নাম্বার সরলরেখা আর 2 নাম্বার সরলরেখা। তাহলে আমরা দেখো তো 3 আর 2, তাই তো 3 আর 2 আমরা কিভাবে সমাধান করতে পারি, একটা যোগ করার মাধ্যমে আমরা সমাধানটা করতে পারবো। তাহলে 3+2, সরি এটা 2, 3+2, 3 নাম্বার সমীকরণের সাথে 2 নাম্বার সমীকরণ যোগ করলে কত হয়, টোয়াইস ওয়াই ইকুয়ালস টু 0, অর্থাৎ আবার ওয়াই ইকুয়ালস টু 0। আর এটা যদি আমরা 2 নাম্বারে বসাই ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর মানও আসে 3, এক্স এর মান আসে 3। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হইলো, সি বিন্দুর স্থানাঙ্ক হলো 3, 0, অ্যাজ আই হ্যাভ গেসড আর্লিয়ার, একটু আগে তো বলছি যে এটাই হবে। আর ডি হবে 0, 3। তারপর আমার বের করে দেখান লাগবে ডি বিন্দু। দেখো তো ডি বিন্দুটা আমরা কিভাবে পাইছি, কোন কোন সরলরেখার ছেদবিন্দু, এইটা আর এইটা, অর্থাৎ এটা এটা কিন্তু 1 নাম্বার সরল রেখা, আর এইটা হলো আমাদের 3 নাম্বার সরল রেখা। আমি তো মানে বোঝার জন্য এখানে কালারিং করে রাখছি, এজন্য খুব সহজেই বুঝতে পারতেছি। কালারিং না করলেও দেখেও বুঝতে পারতাম যে -x+3, তাহলে অবশ্যই এইটা 1 নাম্বার আর 3 নাম্বার। তাহলে আসো আমরা এখন 1 আর 3 কি করব, হ্যাঁ 1 আর 3ও কিন্তু সিম্পল একটা যোগ করলে সমাধান হয়ে যাবে। 1+3। আচ্ছা দেখো তো কত হয়, টোয়াইস ওয়াই ইকুয়ালস টু 6, তাহলে ওয়াই এর ভ্যালু কত 3। এখন এইটা 1 নাম্বারে তুমি যদি বসাও তাহলে এক্স এর ভ্যালু আসবে 0, অর্থাৎ দ্বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম 0, 3, যেমনটা বলছিলাম। তাহলে আমরা দেখো 4টা বিন্দুর স্থানাঙ্কই বের করে ফেলাইছি, সহজ কিনা বলো। একটু কমপ্লিকেটেড লাগতে পারে শুরুতে,
তবে মানে একবার যদি তুমি ক্যাচ করতে পারো জিনিসটা, তাহলে এর থেকে সহজ জিনিস আসলে আর নাই। 0,3 চারটা বিন্দুর স্থানাঙ্ক লিখে ফেলাইলাম। এখন আমি চতুর্ভুজটাও আঁকছি। এখন এই ক্ষেত্রফল তিনটা ভিন্ন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আমি তোমার এটা মানে ফুল করাবো না, আমি জাস্ট তোমার তিনটা পদ্ধতি আইডিয়া দেব। এখন খেয়াল করো, যেহেতু আমরা একটা চতুর্ভুজ ক্ষেত্রের চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে আমরা কি এই চতুর্ভুজ ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো। যখন তুমি বাহুগুলো বের করবা দেখবা, তারপর বাহুগুলো বের করলে দেখবা যে প্রত্যেকটা বাহু সমান হয়েছে। তার মানে এটা বর্গ হইতে পারে, আবার রম্বস হইতে পারে। এরপরে তুমি এর কর্ণর দৈর্ঘ্যও বের করবা। ঠিক আছে, কর্ণ কে কে? কর্ণ হবে এসি আর বিডি। কে কে? এসি আর বিডি কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বুঝা নেবা এটা একটা কেমন ক্ষেত্র। এটা একটা বর্গক্ষেত্র, তাই তো? মানে এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু তাহলে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, যদি এটা বর্গক্ষেত্র হয়েই থাকে। আচ্ছা, যদি বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের আমরা কি বাহু স্কোয়ার আমরা জানি ক্ষেত্রফল সমান সমান কি বাহু স্কোয়ার। তুমি একটু আগে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করছো, তাহলে তুমি সিম্পল বাহু স্কোয়ার এই সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, যেমন আমি বুঝতে পারছি যে এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য সেটা কত হবে। আচ্ছা, তোমরা নিজেরাই বের করে নেও, বাট আচ্ছা করি দাও। x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার, 9 9, আচ্ছা √18। সম্ভবত বাহুর দৈর্ঘ্য হবে √18। ঠিক আছে, তাহলে স্কোয়ার করলে পাওয়া তুমি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে 18, 18 বর্গাঙ্ক হবে এটার উত্তর ক্ষেত্রফল আর কি। এখন তোমরা যদি এই জিনিসটাকে অন্য, আমাদের কিন্তু বলছে যে তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রকাশ করতে, তাহলে একটা পদ্ধতি হলো এই যে এটা বাহু একটা মানে একটা বর্গক্ষেত্র, তাহলে বাহু স্কোয়ার সূত্রের মাধ্যমে সিম্পল ভাবে আমরা করলাম। আবার আমরা কিন্তু 11.2 সম্ভবত করার সময় দেখছি যে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতাম। মনে করো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, তারপরে বললাম যে একটা চতুর্ভুজকে অমুক কর্ণ দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতাম, তারপর 2 দিয়ে গুণ দিলেই আমার চতুর্ভুজ ক্ষেত্র মানে ওই যে বর্গ বা আয়ত বা সামান্তরিক বা রম্বস যেটা দেওয়া থাকতো সেটার আলটিমেট ক্ষেত্রফলটা বের হয়ে যেত। তোমার কি সেটা মনে পড়ে? তাহলে এখানে মনে করো এবি বাহুর দৈর্ঘ্য জানো, বিসি বাহুর দৈর্ঘ্যও জানো, আবার এসি কর্ণের দৈর্ঘ্য তুমি বের করছো। তার মানে আমি এবিসি ত্রিভুজের কথা বলতেছি, এই যে এ বি সি এই ত্রিভুজটার আমি কথা বলতেছি। ঠিক আছে, এই এসি কর্ণ এবিসিডি বর্গকে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করছে। তুমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা, তারপর ওকে 2 দিয়ে গুণ করলেই এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা পারবা এবিসির ক্ষেত্রফল বের করতে? তুমি এটারে ওই যে অর্ধ পরিসীমা সূত্রের মাধ্যমেও করতে পারো, অথবা সিম্পল এই যে স্থানাঙ্ক দেওয়া স্থানাঙ্কের মাধ্যমে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারো, তারপর ওটা 2 দিয়ে গুণ করতে পারো। তবে স্যাররা আসলে তুমি যখন এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এইভাবে, হ্যাঁ, তখন আসলে স্যাররা চায় যে তুমি অর্ধ পরিসীমার ওই যে সূত্রটা আছে না সেটা ইউজ করো, মানে এই যে √as ইন্টু s মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। মনে পড়ে এই সূত্রটার কথা? স্যার অ্যাকচুয়ালি চায় যে তুমি এই সূত্রটা ইউজ করো। এখন আমি দুইটা পদ্ধতিতে তোমার শিখাইলাম, একটা হলো এই যে এটা বাহু স্কোয়ার, আর দ্বিতীয় পদ্ধতি হলো এই যে এইটা অর্ধ পরিসীমার মাধ্যমে এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবা, তারপরে সেই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই এই চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন কেউ একটা কমন সেন্স দিয়ে বলো যে 3 নাম্বার পদ্ধতি কোনটা? 3 নাম্বার পদ্ধতিটা সব থেকে সহজ পদ্ধতি। ভেরি গুড। স্থানাঙ্ক জ্যামিতি তো চ্যাপ্টার নাম, মানে স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, সিম্পল। ঠিক আছে, এই 4টা স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা ক্ষেত্রফল বের করে ফেলাবো। তাহলে এই ছিল আমাদের 22 নাম্বার অঙ্ক। এটা কিন্তু মোটামুটি বেশ বড় একটা ম্যাথ, আর এখানে অনেক মানে সকল কনসেপ্টের এখানে ইউজ হয়েছে। এই অঙ্কটা যদি কেউ একবার করে নিজে, আসলে আমার মনে হয় তার এই চ্যাপ্টার আর কিছু বাকি থাকার কথা না। অ্যাটলিস্ট সৃজনশীলে সে অনেক মানে উপকৃত হবে। 22 নাম্বার তোমরা অবশ্যই নিজেরা খাতায় পারলে 2বার করবা। 23 নাম্বার সৃজনশীলটার দিকে একটু লক্ষ্য করি আমরা। আজকে মেবি আর বেশি নাই, 23 কি লাস্ট? 23 24, আচ্ছা 23 24ই লাস্ট। 23 নাম্বারটা কি বলছে? আমার 4টা বিন্দুর স্থানাঙ্ক তারা দিয়ে দিয়েছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। এটা কি? এটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু। ওকে, বুঝলাম। কতে কি বলছে? কতে তারা বলছে যে এই বিডির রেখা, আচ্ছা বিডির রেখা
ও আমাদের বি বিন্দু দিয়ে দিছে, আবার ডি বিন্দু দিয়ে দিছে। তাহলে ওই বি বিন্দু আর ডি বিন্দু যখন তুমি সংযুক্ত করবা, তখনই তুমি যে রেখাটা পাবা সেই রেখাটার নামই কি? সে রেখাটার নামই হইলো বিডি রেখা, অথবা তুমি ডিবি রেখাও বলতে পারো, তোমার ইচ্ছা। এখানে তারা বিডি বলছে, তাহলে বিডি, বিডি মানে বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এই বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তোমরা এই প্রশ্নটা যখনই পড়বা, তখনই তোমার মাথায় একটা জিনিস ক্লিক করার কথা। কি ক্লিক করার কথা? যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে আমার ঢাল বের করতে হবে। এই যে বিডি সরল রেখা, এই সরল রেখাটা ঢাল বের করতে হবে। ঠিক আছে, ঢাল কিভাবে বের করবা? লেখবা আমরা জান মানে ক বিডি সরল রেখার ঢাল সমান সমান উপরে কি কোটির পরিবর্তন, দেখো তো বি বিন্দুর স্থানাঙ্ক কত? 8 8, আর ডি বিন্দু 1 1। তাহলে তুমি কোটির পরিবর্তন মানে 8 দিয়ে 1 বিয়োগ করো, 8 - 1। মনে করো আমরা এই 8 থেকে এই একটা বিয়োগ করলাম। ঠিক আছে, কোটির পরিবর্তন ডিভাইডেড বাই ভুজের পরিবর্তন, তারপর 8 - 1, 8 - 1। দেখো তো উপরেও 7 নিচেও 7, 7কে 7 দিয়ে ভাগ করলে হয় 1। তুমি আমাকে বলো, এই যে আমার ঢালের মান কত আসলো? 1 না? ঢালের মান আসছে 1। আমরা জানি এম সমান সমান কি? tan থিটা। তাহলে tan থিটার ভ্যালু আসছে 1। তাহলে থিটার ভ্যালু কত হবে? tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। এগুলি এমসিকিউ, ঠিক আছে, এর কঠিন কিছুই না। তাও মানে কেন যে তোমরা কেউ কেউ পারো না বা বলো যে একটু কঠিন, এই চ্যাপ্টারটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার ফেভারিট। ইভেন এই যে এখন যে আমি মানে কি বলে তোমাদের পড়াইতেছি, এখন আমার এটা ফেভারিট। মানে আমি খুব ভাল লাগে এই চ্যাপ্টারটা, বলতে পারো আমার কাছে একটু সহজ লাগে অন্যান্য চ্যাপ্টারের থেকে। খ নাম্বারটার দিকে লক্ষ্য করো, খ নাম্বারে কি বলছে তারা? যে এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। মানে এবিসিডি তো একটা চতুর্ভুজ, ঠিক আছে, 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি আমরা চতুর্ভুজ বলি, বা একটু একুরেটলি যদি আমি বলি 4টা রেখা না, 4টা রেখা তো এরকম হইতে পারে, এই যে 4টা রেখা, 4টা রেখা কি হবে না 4টা, এই বাবা এটা তো সুন্দর একদম ব্যাটম্যানের সিম্বল হয়ে গেছে। আন্দাজ রাখছি যদিও। আচ্ছা যাক, 4টা রেখা হলে হবে না, আমার হইতে হবে 4টা সরল রেখা। 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখন চতুর্ভুজটা বিশেষ বিশেষ ধরনের হইতে পারে, বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম, অনেক কিছুই। এটা কেমন হবে? এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমরা সম্ভবত 11.2 করার সময় শিখছিলাম, আমার সঠিক খেয়াল নাই। যাই হোক, এখন আমরা তাহলে যেহেতু আমরা এ বি সি ডি 4টা বিন্দুরই স্থানাঙ্ক জানি, তাহলে আমরা কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো নাকি পারবো না? বলো। আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করবো, এ বি, বিসি, সিডি, ডি। তবে একটা কাজ করে বুঝছো, এটা আন্দাজে প্রথমেই রেখার দৈর্ঘ্য না বের করে এটা একটা আনুমানিক চিত্র, যেহেতু এটা চতুর্ভুজ, তাহলে তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবা। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকা আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবস্থিত কিনা সেটা নির্ণয় করব। মনে করো এই বিন্দুটা কোথায়? -4,13 এইখানে। বি বিন্দুটা কোথায়? 8,8। কত হয়? 8,8। এদিক দিয়ে হবে সম্ভবত, এদিক দিয়ে। তারপর সি বিন্দুটা কোথায় হচ্ছে? এটা এ, এটা বি। সি হবে 13,-4, তাহলে 13,-4 মানে আনুমানিক এদিক দিয়ে হবে বলা যাইতে পারে সি বিন্দু। আর ডি বিন্দু কোথায়? 1,1, তাহলে 1,1 তো একদম এই দিকে। আচ্ছা দেখি তো আমার ঠিক আছে কিনা। এই যে এ বি সি ডি, হুম, ডি সি বি, না ঠিক আছে। আমি যদি লিখি এ, তারপরে দেবো বি। আচ্ছা দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো, তাই না? তাহলে এই যে ডি, ডি দিয়ে মনে করো আমরা যাত্রা শুরু করলাম। ডি, ডি এর পরে সি, সি এর পরে বি, বি এর পরে এ। দেখো তো ঠিক আছে কিনা, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকের মতো না? বুঝছো? তাহলে প্রথমে আমরা এ বি সি ডি দেবো না, এইভাবে দেবো না আসলে আমরা। এটা তো ঘড়ির কাঁটার দিকে হয়ে গেল না, আমরা উল্টো দেবো। আমরা মনে করো তুমি যদি এইটা প্রথমে দাও, তাহলে কি তুমি এইটা দিতে পারবা? এটা তো ঘড়ির কাঁটার দিক হয়ে গেল। আমরা এ দেবো প্রথমে, তারপর ডি দেবো, তারপরে সি দেবো, তারপরে বি দেবো। বুঝতে পারছো? আবার যদি কেউ বি বিন্দুর স্থানাঙ্ক আগে দেয়, তাহলে বি দেবে সে প্রথমে, তারপরে এ বিন্দুর স্থানাঙ্ক দেবে, তারপরে ডি বিন্দুর স্থানাঙ্ক দেবে, তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক দেবে। যদিও হয়তোবা এই অঙ্কটায় তুমি যদি এবিসিডি এইভাবে করো, তাহলে তোমার অঙ্কটা হবে, বাট ওটা একটা কোইন্সিডেন্স, বুঝছো, এছাড়া কিছুই না। আমাদের প্রপার নিয়ম অনুযায়ী করতে হবে। যদি কেউ সি বিন্দু দিয়ে যাত্রা শুরু করে, তাহলে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিভাবে ঘুরবে। প্রথমে বিতে আসবে, তারপরে এতে আসবে, তারপরে ডিতে আসবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখো রেখাগুলো কি কি, এবি রেখা, বিসি রেখা, সিডি রেখা, ডি এ রেখা, এসি কর্ণ, বিডি কর্ণ। ওকে, হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা বের করতে পারবা আশা করি। এটা কেমন চতুর্ভুজ কমেন্ট সেকশনে জানাইও তোমরা নিজেরা করার মাধ্যমে।
গ নাম্বারটার দিকে লক্ষ্য করি কি বলছে, একটা চতুর্ভুজ, আচ্ছা এ বি সি ডি চতুর্ভুজের যেই অংশ এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। এটা কিন্তু একটা চমৎকার প্রশ্ন করছে, এটা মানে চমৎকারের উপরে একটা চমৎকার প্রশ্ন করছে তারা। এই যে এবিসিডি চতুর্ভুজটা, এই এবিসি, আচ্ছা আমরা প্রথমে এগুলো সংযুক্ত করি, বুঝছো, সংযুক্ত করলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই যে এডি, তারপরে এই যে ডিসি, সিবি, এবি, আমরা সংযুক্ত করলাম, একটা চতুর্ভুজ পাইলাম। এখন এই চতুর্ভুজটা এক্স অক্ষের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করে, এক্স অক্ষ কই রে ভাই, এই যে এইটাই তো এক্স অক্ষ, দেখো তো এক্স অক্ষের সাথে কিন্তু একটা ত্রিভুজের মতো ফর্ম করছে, খেয়াল করছো? এই যে এক্স অক্ষের সাথে যেই ত্রিভুজটা উৎপন্ন করতেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তোমাদের কি কারো কোনো আইডিয়া সেটা আমি কিভাবে করব? বা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমার কি কি জানা লাগবে সেটা বলো লিস্ট। আমার এই বিন্দুর স্থানাঙ্ক, খেয়াল করো, এই বিন্দুটার স্থানাঙ্ক জানা লাগবে, এই বিন্দুটার স্থানাঙ্ক জানা লাগবে, আর এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি জানি কত, 13, -4 উদ্দীপকই দেওয়া আছে। তাহলে আমরা কি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো নাকি পারবো না? এই দুইটা বিন্দু কি এক্স অক্ষের উপরে অবস্থিত, অর্থাৎ এই দুইটা বিন্দুরই কোটির মান কি হবে, কোটির মান শূন্য হবে, সেটা তো বুঝলাম ভাই। কিন্তু এই যে কোটির মান শূন্য, এটা তুমি কোন সমীকরণের উপরে বসাবা? এটা দেখো তো, এই বিন্দুটা কোন সরলরেখার উপরে অবস্থিত, সিডি সরলরেখার উপরে অবস্থিত। তার মানে আমার এই সিডি সরলরেখার সমীকরণটা আগে বের করতে হবে। সি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, ডি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, আমি কি সিডি সরলরেখার সমীকরণ বের করতে পারবো না? আচ্ছা আমরা বের করি, কথা না বইলে বের করি। সিডি সরলরেখার সমীকরণ x-x1, আচ্ছা আমি তো কি দিয়ে দিলাম, ভুল ভুল করছি, এটা ভুল করছি, ঠিক আছে। x-x1, x1 x2 equals to y-y1, y1 y2। এই যে আমি মানগুলো বসাইলাম, তোমরা কি বুঝতে পারছো? এখন বোঝার কথা, বা নিজেরা করলে বুঝবার কি। 13 থেকে 1 বিয়োগ করলে 12, 12-র সঙ্গে এটা আড়াআড়ি গুণ করলে হবে 12y প্লাস 4 × 48। ওকে, ভেরি গুড। আচ্ছা -5x প্লাস, আচ্ছা প্লাস তো না, সেটা কাজ করি, -5xটাকে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে 5x, 5x মানে সবকিছুকে ডান পাশে নিয়ে যেতেছি, 5x প্লাস 12y, এটাও যদি ডান পাশে যায় তাহলে -65। 48 থেকে 65 বিয়োগ করলে কত হয় বলতে পারো? -17, -17 ইকুয়ালস টু 0। আমরা জাস্ট পক্ষান্তর টক্ষান্তর করছি, তারপর আমি এই সমীকরণটা পাইছি। কারো কোনো ডাউট আছে কিনা বলো? সিম্পল ক্যালকুলেশন ভাই, এছাড়া কিছুই না। তো এই যে আমি বের করলাম, এটা কি, এইটা হলো আমার সিডি সরলরেখার সমীকরণ। এই যে সিডি যে সরলরেখাটা আছে না, এই সরলরেখার সমীকরণ কি, সরলরেখার সমীকরণ হলো 5x প্লাস 12y মাইনাস 17 ইকুয়ালস টু 0। এখন তুমি আমাকে বলো, তাহলে এই সরলরেখাটা কি, মানে এই সরলরেখার উপরে তো অনেকগুলো বিন্দু আছে তাই না, এই সকল বিন্দু কি এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে নাকি করবে না? তাহলে যেহেতু এই যে বিন্দুটা, এই বিন্দুটাও যেহেতু এই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে এই বিন্দুটাও কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করবে, তাই না? আবার এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে এই বিন্দুর কোটির মান কত, কোটির মান শূন্য। তাহলে আমরা এই সমীকরণটাতে কোটি বা ওয়াই এর মান শূন্য বসাবো। 5x, এটা তো পুরোপুরি শূন্য হয়ে যাবে, তাহলে লেখা লাগে না। 5x মাইনাস 17 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 17 ডিভাইডেড বাই 5। আমরা কিন্তু খুব সহজেই এক্স এর একটা ভ্যালু পাই গেলাম, অর্থাৎ এই যে বিন্দুটা না, এই বিন্দুর স্থানাঙ্ক কত হইলো, এখানে লিখে ফেলাও, এক্স এর মান 17 ডিভাইডেড বাই 5 কমা আর ওয়াই এর ভ্যালু 0। এটা বুঝতে কি তোমাদের কারো কোনো অসুবিধা হয়েছে? এখন আমার কথা হলো, অপর যে বিন্দুটা, হ্যাঁ এইটাও কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দুটারও কোটির মান শূন্য, বাট এই বিন্দুটা কি এই সরলরেখার উপর অবস্থিত বলো? বিন্দু তো এই বিন্দুটা কি এই সরলরেখার উপর অবস্থিত? কখনোই না। তাহলে এই বিন্দুটা কোন সরলরেখার উপর অবস্থিত, এবি সরলরেখা নাকি এডি সরলরেখা?
এই বিন্দুটা বিসি সরলরেখার উপরে অবস্থিত। তার মানে এই বিন্দুটা বিসি সরলরেখার যে সমীকরণ সেইটাকে সিদ্ধ করবে। তাহলে আমার কি আগে বিসি সরলরেখার সমীকরণটা বের করা লাগবে না? এখন আমরা সেটাই করবো। আমরা বি বিন্দুর স্থানাঙ্কও জানি, সি বিন্দুর স্থানাঙ্কও জানি। আচ্ছা তাহলে দেখি তো বিসি সরলরেখার সমীকরণ কত হয় এক্স্যাক্টলি। এইখানে বিসি সরলরেখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখন বুঝছো এই যে মানগুলো বসেছি আমি, 8 থেকে 13 বিয়োগ করলে কত হয়? -5। -5 সাথে এটা গুণ করো, তাহলে -5y প্লাস 5 8 40 ইকুয়ালস টু 8 আর 4 যোগ করলে 12, 12 সঙ্গে x মাইনাস 8 গুণ করো, তাহলে 12x মাইনাস 8 12 96। আমি জাস্ট একটু ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতেছি, আর কিছুই না। 5y কে আমরা সব কিছুকে ডান পাশে নিয়ে যাই, 12x প্লাস 5y, এই 40টা মনে করো যদি এই পাশে এসে পড়ে তাহলে হবে -40, তাহলে 96 আর 40 করলে কত হবে? 136, তাহলে -136 সমান সমান 0। এই যে আমি লিখলাম, তোমাদের কারো কোনো ডাউট আছে এখানে? এই যে সমীকরণটা, এটা এটা কোন সরলরেখার সমীকরণ? এটা ছিল বিডি সরলরেখার, সরি বিডি তো না, সিডি সরলরেখার সমীকরণ। আর একটু আগে আমরা যেটা বের করলাম এটা কি? এটা হলো বিসি সরলরেখার সমীকরণ, তাই না? এখন এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু বিসি সরলরেখার উপরে অবস্থিত, আবার এক্স অক্ষের উপরে অবস্থিত। তার মানে এই বিন্দুটা উভয় সরলরেখার সমীকরণকে সিদ্ধ করবে। যেহেতু ও এক্স অক্ষের উপরে অবস্থিত, তার মানে কোটির মান কত? কোটির মান 0। তাহলে সেইটা তোমরা আবার এই সমীকরণে বসাবা, মানে এই যে বিসি সরলরেখার সমীকরণে বসাবা, যেহেতু ও এটাকেও সিদ্ধ করবে। কোনো কনফিউশন আছে ভাই? আচ্ছা তাহলে যে ওয়াই এর জায়গায় 0, তাহলে দেখি তো মান কত আসছে আমার। এক্স এর ভ্যালু আসবে 136 ডিভাইডেড বাই 12। তো এইটা আচ্ছা মনে এটাকে এইভাবেই রেখে দিই, কারণ এটা দশমিক আসবে তারপরে। এক্স এর ভ্যালু এত আসলো, আর ওয়াই এর ভ্যালু তো 0। তাহলে আমরা এইভাবে যে অপর যে বিন্দুটা সেইটার স্থানাঙ্কটাও বের করে ফেলেছি। কত? 136 ডিভাইডেড বাই 12 কমা 0। কারো কোনো কনফিউশন আছে কিনা? এই জিনিসটা তোমরা যদি ডেসমস গ্রাফে বসাও তাহলে কিন্তু খুব সহজেই এই স্থানাঙ্কগুলো তুমি বের করতে পারবা। ঠিক আছে, ওদিকে হয়তো বা দশমিকে আসবে, বাট বের করতে পারবা। তাহলে এখন এই স্থানাঙ্ক যেহেতু আমরা বের করে ফালাইছি, আমরা কি এক্স অক্ষের সাথে যেই ত্রিভুজটা উৎপন্ন করতেছে এই ত্রিভুজের এখন ক্ষেত্রফলটা বের করতে পারবো নাকি পারবো না? সিম্পল, এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে, 17 ডিভাইডেড বাই 5। আচ্ছা দাঁড়াও, সি, আচ্ছা এটা তো এক্স, 17 ডিভাইডেড বাই 5, আর কোটির মান তো 0 এখানে। তারপরে 136 ডিভাইডেড বাই 12, এখানেও কোটির মান 0, যেহেতু দুইটাই এক্স অক্ষের উপরে অবস্থিত, তাই না? আর অপর যে রেখাটা আছে সেটা কই, মানে বিন্দু আর কি, 13 -4, 13 -4। এখানে আবার রিপিটেশন হবে প্রথমটা, 17 ডিভাইডেড বাই 5, 0। তাহলে এটা সিম্পল একটা ক্যালকুলেশন করো, দেখো তো কত হয় আমার অ্যান্সার। এটা 0 হবে, এটাও 0 হবে, বাট এখানে একটা মান আসবে। মানটা কত? সামথিং 4 3 4 12, 3 3 4 12, আর আচ্ছা দেখো এত ক্যালকুলেশন আসলে মুখে করা যায় না। 136 প্লাস মাইনাস যে মাইনাস, নিচে থাকবে 3, এরপরে মাইনাস সেখানে, আচ্ছা মাইনাস প্লাস প্লাস 4 আর 17 গুণ করলে কত হয় ভাই? 4 15 60, 68 সম্ভবত। 68 ডিভাইডেড বাই 5। দেখো তো এরকম একটা অ্যান্সার আছে কিনা এত বড় একক, মানে এটা তুমি একটু ক্যালকুলেশন, আমার সামনে তো ক্যালকুলেটর ছিল এতক্ষণ, আমি ইউজ করলাম না কেন? আচ্ছা 36 ডিভাইডেড বাই 3 যোগ 68 ডিভাইডেড বাই 5, মান আসছে ওরে বাবা, শোনো এখানে কিন্তু একটা ই সাইন আছে, মডুলাস সাইন আছে। ঠিক আছে, এই মডুলাস সাইনটা কি করে, ভিতরে যদি একটা নেগেটিভ ভ্যালু আসে সেটাকে পজিটিভ বানাই দেয়। তো পজিটিভ করার পরে আমার আসছে 238 ডিভাইডেড বাই 15, এত বর্গ একক। আচ্ছা দেখো আমার মনে হয় ক্যালকুলেশন একটা ভুল হইতে পারে, তোমরা একটু বই থেকে মিলাও তো, দেখো তো এটা হয়েছে কিনা। বইয়ে মেবি এই সৃজনশীলগুলোর অ্যান্সার দেওয়া থাকে না, তোমরা গাইড থেকে একটু মিলাইও, বুঝছো, যে আমার এক্সাক্ট অ্যান্সার এটা আসছে কিনা।
24 নম্বর সৃজনশীলটায় দেখি তো কি বলছে। একটা চতুর্ভুজে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, পি কিউ আর এস। ওকে, ভেরি গুড। পি এস রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে পি বিন্দু আর এস বিন্দু, এই দুইটা বিন্দুর ভিতর দিয়ে যে সরলরেখাটা যায় সেই সরলরেখার সমীকরণটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। যেহেতু পি বিন্দু এস বিন্দু দুইটা বিন্দুরই স্থানাঙ্ক আমরা জানি, আমরা খুব সহজেই সমীকরণটা বের করতে পারবো নাকি পারবো না। এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। কোনো সমস্যা এখানে? থ্রাইস এক্স মাইনাস 3×5 = 15। আচ্ছা, যদি সবকিছুকে এক পাশে আনি আমি, তাহলে এরকম হয় 3x মাইনাস 7y মাইনাস 14, এই পাশে আসলে কি প্লাস 14, তাহলে -1 = 0। এই হলো আমাদের পিএস সরলরেখার সমীকরণ। ঠিক আছে, খ নাম্বারটার দিকে লক্ষ্য করি কি বলছে। পি কিউ আর এস মানে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এই চতুর্ভুজের একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে তার জন্য আমার কি করতে হবে? আমার অবশ্যই প্রথমে এই যে চতুর্ভুজটা পি কিউ আর এস চতুর্ভুজ, এই পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, তাই না? ক্ষেত্রফল আমরা খুব সহজেই বের করতে পারি, যেহেতু আমাদের কাছে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আসো আমরা করে ফেলাই এটা। আচ্ছা দেখি তো, যেহেতু আমরা জানি না এটা আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত অলরেডি আছে কিনা, একটা আনুমানিক চিত্র আগে আমরা এখানে, তারপরে আমরা বসাবো। মানে পি কোথায়? পি হলো 5,2, তার মানে এইখানে পি। কিউ কোথায়? -3,2, অর্থাৎ এইখানে হবে কিউ। আর কোথায়? 4,-1, আচ্ছা 4,-1, এই যে এইখানে হবে আর। এস -2,-1, ওকে, -2,-1, এই যে এদিক দিয়ে হবে এস। তাহলে দেখো তো পি কিউ আর, দেখো হয়েছে বলে এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘটছে? ঘটে নাই কিন্তু, কারণ এখানে পি এর পরে কিউ আসে, ঠিক আছে, বাট কিউ এর পরে কিন্তু আর আসে না, কিউ এর পরে কিন্তু এস আসে, এস এর পরে আর আসে। তাহলে তাদের এই যে চতুর্ভুজের নামকরণটা করছে, এই নামের মধ্যেই ঝামেলা আছে, নামকরণটা হয় নাই তাদের। এটা নামকরণটা হবে পি কিউ এস আর, কখনোই পি কিউ আর এস কেমনে নামকরণ হয়? হইতে পারতো আর পি কিউ এস, অথবা এস আর পি কিউ, অথবা কিউ এস আর পি, অথবা কিউ পি আর এস, যাই হোক, বাট এই পি কিউ আর এস তো চতুর্ভুজই হবে না। পি কিউ আর এস চতুর্ভুজ কেমনে হয়? এই পি কিউ আর এস না, কখনো হয় না। দেখো তো এই যে পি কিউ আর এস, এটা কি চতুর্ভুজ হয়েছে নাকি একটা জিগজ্যাগ হয়েছে? এরকম একটা জিগজ্যাগ হয়েছে, তাই না? তুমি কি আমার কথাটা বুঝছো আমি কি বলতেছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চতুর্ভুজটা ড্র করি। পি কিউ এর পরে এই যে দেখো পি কিউ এস আর, পি কিউ কিউ এস এস আর আর পি, এই হলো আমাদের সেই চতুর্ভুজ, যদি আমরা প্রপারলি আঁকি আর কি। এখন এই চতুর্ভুজের কি বলছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আগে আমার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে পি বিন্দুর স্থানাঙ্কটা বসে, পি বিন্দুর স্থানাঙ্ক লেগে 5,2, তারপরে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? -3,2। তারপরে কি আমি আর বিন্দুর স্থানাঙ্ক বসাবো বলো? আমি কিন্তু বসাবো না, কারণ তাইলে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হবে না। আমার এস বিন্দুর স্থানাঙ্ক বসাইতে হবে, মানে -2 -1। এটা কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এই হলো আমাদের, বসাইলাম এত বর্গ একক, অবশ্যই লিখবো বর্গ একক, এরপরে হাফ। আচ্ছা আমরা এখন জাস্ট এটার মান বের করবো। 5 × 10, 3 অক্ষে 3, 2 অক্ষে 2, 4 × 8, +6, +4, +5। তোমরা যারা 11.2 এর ভিডিওগুলো দেখো নাই, তারা কিন্তু এগুলো কিছু বুঝবা না, সো ওইগুলো ক্লিয়ার করে এখানে আসবা। দেখো কত আসে, 13, 15, 23, 29, 33, 37, 42। তাহলে 42কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 21 বর্গ একক। এই 21 বর্গ একক হবে আমাদের উত্তর বলতে এই পি কিউ আর এস চতুর্ভুজের ক্ষেত্রফল। একটা সমূহ সম্ভাবনা আছে যারা এই প্রশ্নে যেই স্টাইলে দেওয়া আছে, মানে প্রথমে পি তারপরে কিউ, তারপরে যদি এস না দিয়ে আর দাও, তাহলেও হয়তোবা
তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আর এটা প্রপার নিয়ম না, ওটা একটা কোইন্সিডেন্স, ঠিক আছে, গালতি সে মিস্টেক। আচ্ছা, তো এই যে PQRS চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ, তার মানে আমি যে ক্ষেত্রফলটা পাইলাম এত 21 বর্গ একক, 21 বর্গ একক, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল বিশিষ্টই একটা কি, একটা বর্গ। তার মানে মনে করো আমাদের এখানে একটা বর্গ আছে, এই বর্গর ক্ষেত্রফল কত হবে, একটু আগে আমরা যে ক্ষেত্রফলটা বের করছি তার সমান হবে। তাহলে বলো তো কত হবে, এই বর্গের ক্ষেত্রফলও হবে 21 বর্গ একক, হবে কি না? অবশ্যই হবে। আচ্ছা, তাহলে এই যে বর্গের ক্ষেত্রফল 21 বর্গ একক, আর বের করতে বলছে বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখছো কি চাইছে, কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি যে কর্ণের সূত্র কি, কর্ণ সমান সমান √2a। এখন এই এর পরিচয় কি, এর পরিচয় হইল বর্গের বাহুর দৈর্ঘ্য। তার মানে আমি যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, আমার আগে বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। দেখো বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো গিয়ে a স্কোয়ার, মানে বাহু স্কোয়ার আর কি, ঠিক আছে। তো a স্কোয়ার আমার এখানে হয়েছে কত, 21 না? তাহলে আমার বাহুর দৈর্ঘ্য কত, √21 হবে কিনা? আমার বাহুর দৈর্ঘ্য হবে √21 এক, মানে √20 একক। এখানে কিন্তু আবার বর্গ একক লিখো না, এ সমান মানে কি, বাহুর দৈর্ঘ্য √21 একক, এখানে ছিল বর্গ একক, ঠিক আছে। এ বর্গমূল যখন আমি √2 করছি তখন এখানে একক হয়ে গেছে, বর্গ কাটাকাটি শেষ। তাইলে এর মান আমরা জাস্ট এখন বসি কি, কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, কর্ণের দৈর্ঘ্য সমান সমান √2 ইন্টু a, তারপরে দেখো √2 ইন্টু, আর এর ভ্যালু কত, √21। তাহলে আমার অ্যান্সার কি, √42 আসে না, এত একক কর্ণের দৈর্ঘ্য। তো এইটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। কমপ্লিকেটেড মনে হয় অনেক, বাট আসলে কিছুই না। তোমার যে বাংলা ভালো পারে সে অঙ্ক ভালো পারে, তোমার পড়তে জানতে হবে, অঙ্কের সাথে তোমার কথা বলতে হবে, ঠিক আছে। অঙ্কের মনের ভাষা বুঝতে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মনের ভাষা না বুঝলেও চলবে। গ নাম্বারটা পড়ো, PQRS চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, মানে এই চতুর্ভুজের একটা অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে, সেই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো তো চিত্রটা, এই যে আমার চতুর্ভুজ, এই চতুর্ভুজের যেই অংশটা দ্বিতীয় চতুর্ভাগ, আচ্ছা এটা হলো গিয়ে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে কিন্তু এতটুকু অংশ, সেটাকে আমরা গাঢ় কালি দিয়ে করি, ঠিক আছে। এই মনে করো আমার দ্বিতীয় চতুর্ভাগে এতটুকু অংশ আছে। এখন এতটুকু অংশের ক্ষেত্রফল জানতে চাইছে, সেটা আমরা কিভাবে করতে পারি বলো? আমরা অবশ্যই এই যে চারটা শীর্ষবিন্দু আছে এই ক্ষেত্রের মধ্যে, দ্বিতীয় দেখো এইটা, 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 আর এইটা, এই চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমার জানতে হবে, তাহলেই তো আমরা খুব তাড়াতাড়ি সমাধানটা করতে পারবো। খুবই সহজ, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা অলরেডি জানি, এইটা হলো গিয়া মূল বিন্দু, 0 0 মূল বিন্দু, তাই না? বুঝতেই পারতেছো। আবার এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তার মানে ওর এক্স এর মান 0, ভুজের মান 0, কোটির মান আমরা জানি না। আবার এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাইলে এই বিন্দুর কোটির মানটা 0, তবে ভুজের মান আমরা এখনো জানি না। আর কিউ বিন্দুর আমরা কিছুই জানি না, ভুজও জানি না, কোটিও জানি না, বাট বের করতে হবে, বের করা ছাড়া এই অঙ্ক সমাধান করা যাবে না। এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, দেখো এই যে এইটা মনে করো আমরা নামকরণ করি, বুঝছো, এটা মনে করো এ, এটা মনে করো, এটা তো কিউ লেখাই আছে, এটা নামকরণ করা লাগবে না, এটা মনে করো বি, ঠিক আছে। আর এটা 0 0 মূল বিন্দু, তাহলে এটার মনে করো সি, এটার আচ্ছা একটা কাজ করে, এটা এ বি, এ কিউ বি সি, আচ্ছা মনে করো এটা 0 0 0 মূল বিন্দু, ঠিক আছে, 0। আচ্ছা যাজ্ঞা, এখন তুমি একটু আগে মানে মনে করতে পারো যে এখানে স্থানাঙ্কর মান দেওয়া, তাই না, যে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এস বিন্দু, ঠিক আছে সবই দেওয়া, বাট তোমার কি PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল চাইছে? তোমাকে যে ক্ষেত্রটা চাইছে সেটা হলো এই যে এতটুকু ক্ষেত্র, দেখো এই যে এই ক্ষেত্রটা, যতটুকু অংশ দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে এখন যেহেতু আমি এই ছোট্ট চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতেছি, তাহলে আমার কি PQRS এই বিন্দুগুলো দিয়ে কাজ আছে? আমার লাগবে এই যে ছোট্ট ক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু, এইটা, 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 আর এইটা। এখন এগুলোর মধ্যে কিউ বিন্দু যেটা, ও কিউ বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু আমাদের দেওয়া আছে -3,2। যদি দেওয়া নাও থাকতো তাও আমরা সম্ভবত বের করতে পারতাম, বাট একটু কঠিন হয়ে যেত আর কি, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে পারে কেমনে বের করতা, আচ্ছা বের কি আদৌ করতে পারতাম? জানি না আসলে, দিয়ে দিয়েছে যখন দিয়ে দিয়েছে শেষ, এখানে এত ভাবাভাবির কিছু নেই।
কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তারপরে এই যে ও মানে মূল মূল বিন্দু, এটা তো শূন্য শূন্য, এটাও জানি। এ বিন্দুর আমরা কোটি জানি না, আর বি বিন্দুর আমরা ভুজ জানি না। তো এই দুইটা আমাদের এখন বের করতে হবে, তাই না? কিভাবে বের করবা? দেখো, এ বিন্দুটা কোন সরলরেখার উপরে অবস্থিত বলো? হ্যাঁ, এই বিন্দুটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, এই জন্য আমি বলছি এর ভুজ শূন্য। কিন্তু এই বিন্দুটা কি শুধু ওয়াই অক্ষের উপরে অবস্থিত নাকি আরেকটা সরলরেখার উপরে অবস্থিত? এই বিন্দুটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম পি কিউ সরলরেখার উপরে অবস্থিত। তাহলে পি কিউ সরলরেখার যে সমীকরণ হবে সেটাকে অবশ্যই এ বিন্দু সিদ্ধ করবে। তাহলে এখন আমার কি করতে হবে? আমার পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি, তাই না? আমরা কি অলরেডি বের করছি আগে পি কিউ সরলরেখার সমীকরণ? না, করিনি। তাহলে আমার সাথে সাথে লিখে ফেলো পি কিউ সরলরেখার সমীকরণ কি হবে দেখি তো। গোল্লা গোল্লা, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই গেল, দুই থেকে দুই যদি বিয়োগ করো তাহলে তো শূন্য হয়। এটা শূন্য হলে মানে এটা ইনফিনিট হয়ে গেছে। আচ্ছা, ওয়েট আ সেকেন্ড, দুই থেকে দুই বিয়োগ করলে তো শূন্য। তাহলে পি কিউ সরলরেখার ঢাল কত হইল? মানে পি কিউ সরলরেখার যে সমীকরণটা দেখো, এদিকে কিন্তু কাহিনী ঘটে গেছে। এটা মনে করো শূন্য, ঠিক আছে? তোমরা আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে 5 আর 3 যোগ করলে কত? 8, 8y মাইনাস 8 দুগুণে 16 সমান সমান শূন্য। আচ্ছা, 2 দিয়ে 2 বিয়োগ করলে শূন্য। আচ্ছা, একটু ওয়েট করো, y ইকুয়ালস টু 2। তো এই হলো আমাদের সরলরেখার সমীকরণ। দেখো, 2 দিয়ে 2 বিয়োগ করলাম, কত হলো? শূন্য। তারপর আমরা আড়াআড়ি গুণ করছি। এক্স মাইনাস ফাইভের সাথে তুমি যখন শূন্য গুণ করো তখন শূন্যই হবে। আর ওয়াই মাইনাস টু এর সাথে তোমরা যখন এই 8 গুণ করো তখন তোমার হবে এইটা। তারপরে 16টা ওই পাশে চলে গেল, ওয়াই সমান সমান 2। অর্থাৎ এই যে আমার সরলরেখার সমীকরণ বের হয়ে গেল। পি কিউ সরলরেখার সমীকরণ কত? ওয়াই ইকুয়ালস টু 2। এটাই তো হওয়ার কথা ছিল, কারণ এটা এক্স অক্ষের সমান্তরাল। আমি দেখতে পাইতেছি স্পষ্ট, এক্স অক্ষের সমান্তরাল, আর এটা কিন্তু দুই বিন্দুগামী। দেখো, দুই বিন্দুর ভিতর দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আমরা এখন পি কিউ সরলরেখার সমীকরণ পাইলাম y ইকুয়ালস টু 2, এই বিন্দুটা অবশ্যই মানে এ যে বিন্দু, এ বিন্দু অবশ্যই এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে তুমি বলো তো, যেহেতু সরলরেখার সমীকরণই হলো গিয়ে y সমান সমান 2, মানে কোটির মান 2 হবে, তাহলে এ বিন্দুর কোটির মান কত হবে? তাহলে এ বিন্দুর কোটির মানও তো 2 হবে, তাই না? যেহেতু পি কিউ সরলরেখার উপরেই অবস্থিত, আর পি কিউ সরলরেখার প্রত্যেকটা বিন্দুর কোটির মান 2, এজন্য এ বিন্দুরও কোটির মান 2। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমার নেক্সট যেটা লাগবে সেটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দু যেটা এক্স অক্ষের উপরে অবস্থিত, অর্থাৎ এর কোটির মানটা শূন্য। আবার ও যেহেতু কিউএস সরলরেখার উপরে অবস্থিত, তাহলে অবশ্যই এই বিন্দুটা কিউএস সরলরেখাকে সিদ্ধ করবে। তাহলে আমরা এখন একটু কিউএস সরলরেখার সমীকরণ বের করতে চাইতেছি, ঠিক আছে? কিউএস সরলরেখার সমীকরণ এক্স সমান সমান ওয়াই। আচ্ছা, এক্স ওয়ানের ভ্যালু কত? কিউ মাইনাস 3, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টুর ভ্যালু কত? -2, তার মানে +2 হয়ে যাবে। এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান 2, ওয়াই ওয়ান মাইনাস, আচ্ছা ওয়াই টুর ভ্যালু কত? -1, তাহলে +1, ঠিক আছে? এখন আমরা নিজেরটা সমাধান করি। 3x প্লাস 9 ইকুয়ালস টু -y+2। আচ্ছা, তাহলে সব এক পাশে আনি, তাহলে y প্লাস থ্রাইজ এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। কোনো কোশ্চেন? এটা হলো গিয়ে কিউএস সরলরেখার সমীকরণ। আমরা নর্মাল নিয়মে একটা সরলরেখার সমীকরণ বের করছি, যেহেতু আমরা কিউ আর এস দুইটা বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে অবগত। ওকে, এখন যেহেতু আমরা কিউএস সরলরেখাটা মানে সমীকরণটা বের করছি, তাহলে এইখানে কিন্তু আমি বি বিন্দুর স্থানাঙ্কটা বসাইতে পারি। যেহেতু বি বিন্দু কিউএস সরলরেখার উপরে অবস্থিত, তাহলে বি বিন্দু যদি আমরা বসাই, বি বিন্দু কি এর কোটির মান শূন্য, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে এখানে আমি এই যে কোটির মান কত বসাবো? কোটির মান 0 বসাবো। তাইলে কিন্তু অটোমেটিক্যালি আমার এক্স এর একটা ভ্যালু এসে পড়বে। এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে -7/3। তাহলে এইটা হলো আমার সেই ভুজের মান। বুঝতে পারছো?
তাহলে এই যে -7/3। একটু কমপ্লিকেটেড লাগতে পারে প্রথমে প্রথমে, বাট তোমরা যদি একটু প্র্যাকটিস করো প্রপার ওয়েতে আর এই লেকচার শিটটা মানে লেকচারটা ভালোভাবে ফলো করো, তাহলে কষ্ট হওয়ার কথা না। এখন যেহেতু আমি এই এ বিন্দুর স্থানাঙ্ক জানি, ও বিন্দু মানে 0 0 মূল বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, আবার কিউ বিন্দুর স্থানাঙ্কও জানি, তাহলে এখন কি আমরা এই চতুর্ভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো। তাহলে প্রথমে মনে করো এই যে এ দাও প্রথমে, তারপরে কিউ দেবা, তারপরে বি দেবা, তারপরে 0 দেবা। তাহলে এ কত? এ হলো গিয়ে 0 2। তারপর কিউ কত? -3। আচ্ছা -3 ওটা, হ্যাঁ -3 2। তারপরে বি কত? -7/3 0। আবার ও কত? ও হলো গিয়া 0 0। তারপরে লাস্টে আবার 0 2। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যদি সমাধান করো তাহলে কত আসে? 0 0 0 0 সবই তো শূন্য। -6 +6 হয়ে যাবে, +6। তবে এটাও কিন্তু কত মাইনাস হয়ে যাবে, প্লাস 7 × 14 /3। আর তো কিছু নাই। তাহলে সিম্পল এটা হিসাব করো, আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতেছি। 6 + 14 /3 ভ্যালু আসছে 32 /3। আচ্ছা এটাকে আবার 2.5 16/3 আসে আমার। ঠিক আছে, 16/3। এত কি বর্গ একক, যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি বর্গ একক। বুঝতে পারছো? তাহলে আশা করি আজকে আমরা যতগুলো অঙ্ক করলাম তোমাদের কারো কোনো ডাউট নাই এখানে, বা ডাউট হলে কিছু কিছু মানে অঙ্কগুলো নিজেরা বাসা অবশ্যই প্র্যাকটিস করবা। তার আজকের লেকচার এই পর্যন্তই। তোমরা যারা এই পর্যন্ত ছিল তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাও, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা, কারণ না হলে চ্যানেলটা আস্তে আস্তে ডেড হয়ে যাবে। আর সাথে সাথে আমার কন্টেন্ট বানানোর যে এনকারেজ বা এটা ইন্সপিরেশন সেটাও কমে যাচ্ছে। ঠিক আছে, তো সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।